হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ভাই ইন্টিগ্রেশনের সেকেন্ড লেকচার শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের বেশ কিছু সূত্র প্রমাণ করব এবং হচ্ছে আমরা আজকে অনেক ইজি এবং মজার ম্যাথগুলো সলভ করা স্টার্ট করব। কেমন? তো আমি আশা করতেছি তোমরা আজকের লেকচার দেখার আগে অবশ্যই আগের লেকচারটা দেখে আসছো ভাই। তাহলে আজকের লেকচার শুরু করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। তাহলে চলো আজকে হচ্ছে আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি। তো আজকের লেকচার শুরু করার আগে আমরা গত ক্লাসে যে কয়টা সূত্র নিয়ে আলোচনা করছিলাম, কয়টা সূত্র তোমাকে লিখে দিয়েছিলাম, চলো সূত্রগুলো আমি তোমাকে এখানে একটু করে রিভিউ করে আসো। তাহলে আমরা এখানে চলো প্রথমে একটা পয়েন্ট আউট করি যে প্রয়োজনীয় ফর্মুলা বা সূত্র। তাহলে চলো এখানে একটা পয়েন্ট আউট করি প্রয়োজনীয় ফর্মুলা, মানে কী ফর্মুলা আমাদের হচ্ছে ভাই লাগবে। এই ফর্মুলাগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে যদি আমরা আমাদের জীবনটাকে সহজ করতে চাই বা অঙ্কটাগুলো যেন আমরা ভালো করে পারতে চাই। ওকে, তাহলে চলো কী ফর্মুলা লাগবে আমরা দেখার চেষ্টা করি। আমরা যেগুলো দেখে আসছিলাম, প্রথমে আমরা একটা ফর্মুলা দেখছিলাম ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে, এরকম যদি তোমার কী থাকে এক্সের উপর যদি এটা পাওয়ার আকারে থাকে, সেই ক্ষেত্রে কী হবে, ওই যে পাওয়ারটা এক বৃদ্ধি পায় এবং যে পাওয়ারটা হয়েছে সেটা দিয়ে কী হয়ে যায় ভাই, ডিভাইড হয়ে যায়। অর্থাৎ এখানে n+1 দিয়ে ডিভাইড হয়ে যাবে। আর যেহেতু এখানে কোনো লিমিট দেওয়া নাই, তাই এখানে কী হবে, শেষে একটা +c যুক্ত হবে। ওকে, আচ্ছা, এরপর আমরা সেকেন্ড সূত্র কি দেখছিলাম ভাই, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স তোমার কাছে যদি থাকে, তাহলে এটা সূত্র কী ছিল আমাদের ভাই, ওই যে -cos x + c ছিল। দেখো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্সের সূত্র কী ছিল, -cos x + c ছিল। আর এরপরে থার্ড সূত্র আমরা কি দেখে আসছিলাম, ইন্টিগ্রেশন অফ তোমার যদি ভাই cos x dx থাকে, তাহলে এই সূত্রটা ছিল তোমার এখানে ভাই সাইন এক্স প্লাস তোমার এখানে ভাই সি হইতো। 4 নম্বর সূত্র আমাদের এখানে কী ছিল ভাই, তোমার যদি এখানে ধরো sec স্কোয়ার এক্স থাকে, sec স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হইতো তোমার এখানে tan x + c হইতো ভাই। আর এরপরে তোমার সূত্র ছিল এখানে যদি cosec স্কোয়ার এক্স ডিএক্স থাকে, cosec স্কোয়ার এক্স ডিএক্স থাকে, এটা হবে তোমার এখানে ভাই cot x dx বা -cot x dx, -cot x dx, সরি -cot x + c। আর এই সূত্রগুলো কোত্থেকে আসছে সেটা কিন্তু আমরা দেখছিলাম। কীরকম ভাই, কেমন দেখছিলাম, যে তুমি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, আসলে মেনলি তুমি এটা পাবা, এটাকে ডিফারেন্সিয়েশন করো মেনলি তুমি এটা পাবা, এটাকে ডিফারেন্সিয়েশন করো এটা পাবা। তাহলে যেহেতু এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাচ্ছি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমি এটা পাবো। ওকে, ওই যে বড় প্লেট আর ছোটো প্লেটের মতো কাহিনী। ওকে, এই সূত্রগুলো জিনিসগুলো আমাদের জন্য একটু মনে রাখতে হবে। আর এরপরে তোমার এখানে আমরা আরেকটা সূত্র দেখছিলাম যে sec x tan x যদি তোমার এখানে থাকে ভাই, তোমার এখানে যদি কি থাকে sec x tan x dx যদি থাকে, বেসিক্যালি এটাকে আমরা লিখতে পারতাম sec x + c। আর ইন্টিগ্রেশন অফ তোমার যদি এখানে ভাই cosec x cot x dx থাকে, এটাকে আমরা লিখতে পারতাম তোমার -cosec x + c লিখতে পারতাম। ওকে, তো এইগুলো ছিল হচ্ছে আমাদের প্রয়োজনীয় ফর্মুলা, এগুলো আমরা দেখে আসছিলাম গত লেকচারেই। আজকে হচ্ছে আমরা প্রথমে আরও দুইটা এক্সট্রা ফর্মুলা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। চলো তাহলে আমরা আরও দুইটা ফর্মুলা শুরু করবো এবং এগুলো আমরা প্রমাণ দেখবো। ওকে, তো আরও আমি এই বিষয়ের মধ্যে সবগুলো ফর্মুলা লিখবো আজকে আমরা যা পড়বো। তাহলে চলো এরপরে ফর্মুলাটা আমাদের কী হবে, এরপরে ফর্মুলাটা হবে এরকম, তোমার কাছে যদি ভাই ইন্টিগ্রেশন অফ tan x dx থাকে, ইন্টিগ্রেশন অফ tan x dx থাকে, এটা সূত্র হচ্ছে ভাই ln অফ মডুলাস sec x + c। তাহলে এটা সূত্রটা শিখে রাখো ভাই, তোমার কাছে যদি কী থাকে ইন্টিগ্রেশন অফ tan x dx থাকে, তাহলে এটা সূত্র কী হয়, ln অফ মডুলাস sec x + c। তোমাদের আজকের কাজটা হবে এই যে সূত্রগুলো লিখে দিব আমি, দেখে দেখে মিনিমাম 5 বার খাতায় তোলা। ওকে, এটাই তোমার কাজ হবে। এরকম 5-6 বার তুমি যদি খাতায় তুলো, অটোমেটিক্যালি তোমার এগুলো মাথায় গেঁথে যাবে আস্তে আস্তে। কেমন? আর পড়ে তুলবা, মানে রিডিং পড়ে তুলবা। তাহলে ইন্টিগ্রেশন অফ tan x dx এর সূত্র কী হবে বলো তো, ln অফ মডুলাস sec x + c। কোত্থেকে আসছে আমি এখনই প্রমাণ করবো একটু পরে। কেমন? আর এরপরে আরেকটা সূত্র হচ্ছে তোমার এখানে এরকম যে ইন্টিগ্রেশন অফ cot x dx, এই সূত্রটা মনে রাখবা, ln অফ মডুলাস sin x + c হয়। তাহলে ইন্টিগ্রেশন অফ cot x dx সূত্র কী হয় ভাই, ln অফ মডুলাস sin x + c হয়। ওকে, আশা করি জিনিসটা এখানে ভাই আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা এখন আগে প্রথমে প্রমাণ করার চেষ্টা করব, এই যে আমরা যে সূত্র পাইছি না, এই সূত্রটা কোত্থেকে আসছে। নর্মালি একটা জিনিস দেখো, এগুলো তো আর প্রমাণ করা লাগতেছে না এই পাশের সূত্রগুলো। কেন? কারণ এটাকে সিম্পলি ডিফারেন্সিয়েশন করে এটাই আসবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে এটাই আসবে। তারপরে চলো আমাকে জিনিসটা একটু প্রমাণ করতে হবে। মাঝে মাঝে আমাকে 2 নাম্বার প্রশ্ন এটাগুলোর প্রমাণ জিজ্ঞেস করে। কেমন? আচ্ছা, তো এটা প্রমাণ করার আগে একটা জিনিস দেখো, আমি প্রথমে কি বলতে যাচ্ছি তোমাকে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তুমি কী করতা, যে কোনো ডিফারেন্সিয়েশনকে তোমার ডিফারেন্সিয়েট করা সোজা ছিল, মানে যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা সোজা ছিল। কেন বলো তো? কারণ সেখানে আমাদের একটা চেইন রুল ছিল। ওকে, কিন্তু ইন্টিগ্রেশনের যে মেইন প্রবলেমটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনে কিন্তু কোনো চেইন রুল নাই। ইন্টিগ্রেশনে কোনো কি নাই বলো তো ভাই, চেইন রুল নাই। তো এই জন্য যেটা করতে হয়, ইন্টিগ্রেশনের অঙ্কগুলো সলভ করার সময় তোমার ইন্টিগ্রেশনের মধ্যে যেই ফাংশনটা তোমাকে দেওয়া থাকবে, ওই ফাংশনটার মধ্যে যে কোনো একটা পার্টকে তোমার জেড ধরতে হয়।
কথাটা ভালো করে লক্ষ্য করে দেখো, আমি তোমাকে আরেকবার লিখে দিব জিনিসগুলো, বুঝাইও দিব, টেনশন নিও না। মেইনলি তোমার ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশন থেকে একটু আলাদা কেন বা একটু তুলনামূলক একটু কষ্টদায়ক কেন? কারণ ডিফারেন্সিয়েশনে তোমার কিছুই মুখস্থ রাখতে হইতো না বা কিছুই মনে রাখতে হইতো না, জাস্ট তুমি ওই চেইন রুল অ্যাপ্লাই করে ইজিলি তুমি হচ্ছে যে ভাই ওই ডিফারেন্সিয়েশনটাকে সলভ করে ফেলতে পারতা। কিন্তু ইন্টিগ্রেশনের প্রবলেম হচ্ছে যে ইন্টিগ্রেশনে কিন্তু কোনো চেইন রুল এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। ওকে, এই জন্য ইন্টিগ্রেশনে কী করা হয়, ধরো একটা বড় ফাংশন আছে, ওই বড় ফাংশনটার মধ্যে যে কোনো একটা পার্টকে, মানে ওই বড় ফাংশনের মধ্যে যে কোনো একটা জিনিসকে, ধরো ক্ষুদ্র একটা অংশকে আমি জেড ধরে নিই আমরা, ওইটাকে এমনভাবে জেড ধরতে হবে যেন যেটাকে তুমি জেড ধরছো সেটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে যদি অপর পার্টটুকু যেন তুমি পাও, এভাবে তোমার জেড ধরা লাগবে। ভাই কিছুই তো বুঝি নাই, চলো আমি বুঝাচ্ছি ভাই, টেনশন নেওয়ার কিছু নেই, আমি আগে লিখে দিই, পরে আমি তোমাকে একটা ম্যাথ দিয়ে বোঝাচ্ছি, কেমন? তাহলে আমরা এখানে লিখি, তোমার এখানে টপিকটার নাম দিয়ে এখানে আমরা, সেটা হচ্ছে ভাই ইন্টিগ্রেশনে তোমার হচ্ছে ভাই আগানো ম্যাথ করার নিয়ম, কেমন? ইন্টিগ্রেশনে ম্যাথ করার নিয়ম। তাহলে আমি নিয়মটাকে লিখে দিই, পরে আমি ম্যাথের অ্যাপ্লিকেশন যখন দেখাবো দেখবে এটা তোমাকে দুনিয়ার ইজি লাগতেছে, কেমন? কথাগুলো হয়তো তোমাকে একটু প্রথমে তোমার বুঝতে কষ্ট হইতে পারে, কিন্তু দেখবে এগুলো একদম ইজি। আমি তোমাকে বুঝাই বলি, ইন্টিগ্রেশনে ম্যাথ করার নিয়মটা হচ্ছে যে সুবিধা মতো যে কোনো একজনকে জেড ধরে নিব। সুবিধা মতো যে কোনো একজনকে কী ধরে নিব ভাই? জেড ধরে নিব। এমনভাবে জেড ধরতে হবে, যেন তাকে ডিফারেন্সিয়েশন করা হলে অপর অংশকে পাওয়া যায়। ভাই কিছুই তো বুঝি নাই, চলো আমি তোমাকে এখনো বোঝানো স্টার্ট করি নাই, আমি তোমাকে বোঝাচ্ছি আস্তে আস্তে। তাহলে ইন্টিগ্রেশনের আগানোর নিয়মটা কি বলো তো ম্যাথের মধ্যে? সুবিধা মতো তুমি যে কোনো একজনকে কী ধরে নিবা ভাই? জেড ধরে নিবা। তবে জেড তুমি মানে ইচ্ছা মতো ধরলে হবে না, তোমার সুবিধা মতো ধরতে হবে, এবং জেডটাকে এমনভাবে ধরতে হবে যেন ওইটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে বাকি যে অংশটা আছে সেটা যেন তোমার চলে আসে। ওকে, এখন কোয়েশ্চন হচ্ছে যে এখানে মানে ইন্টিগ্রেশনের মধ্যে মেইন কাহিনীটা কি আমি তোমাকে বলি, কোনো কারণে তুমি যদি একবার শিখে যাইতে পারো যে কাকে তুমি জেড ধরবা, তোমার ইন্টিগ্রেশনটা দুনিয়ার পানিভাত, মানে দুনিয়ার ইজি এটা, ঠিক আছে? ইন্টিগ্রেশন যদি তুমি কোনো কারণে কী শিখতে পারো, কাকে জেড ধরতে হবে সেটা শিখতে পারো। মেইনলি ইন্টিগ্রেশনের এটাই ডিফিকাল্টি ভাই, মানে এটাই তোমার হচ্ছে কাজ, তোমাকে কাকে জেড ধরতে হবে এটা শিখতে হবে। কোনো কারণে যদি এটা শিখতে পারো যে কাকে আমি জেড ধরবো, তাহলে ইন্টিগ্রেশন আর কিচ্ছু নাই ভাই, কেমন? তাহলে যেটা মনে রাখবো আমরা ভাই, কোনো কারণে যদি আমি একবার জেড ধরাটা শিখতে পারি তাহলে হচ্ছে আমার একদম জীবন সহজ, সব অঙ্ক ইজি। তাহলে জেড ধরার নিয়মটা কি বলতো? এমনভাবে তাকে জেড ধরতে হবে, একজনকে জেড ধরতে হবে যাকে আমি ডিফারেন্সিয়েশন করলে অপর অংশ চলে আসবে। ভাই এখনও তো ভালো করে বুঝি নাই, তো একটা ম্যাথ দিয়ে তোমাকে আমি বুঝাই আসো। দেখো আমরা এখানে দুটো সূত্র লিখছি না, চলো এই সূত্র দুটো আমরা প্রমাণ করি আসো, কেমন? তাহলে আমাকে ধরো একটা ম্যাথ দেওয়া হয়েছে এখানে, সাপোজ এখানে আমাকে একটা ম্যাথ দেওয়া হয়েছে, আমাকে ম্যাথ দেওয়ার পর এখানে বলা হয়েছে প্রমাণ করো যে নাম্বার একে আমাকে কোনটা দেওয়া হয়েছে, এটা আমাকে প্রমাণ করতে বলছে। ধরো সাপোজ এই জিনিসটাকে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে এখানে নাম্বার একে, ওকে? আর নাম্বার দুইয়ে সেকেন্ড জিনিসটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। এই যে সেকেন্ড যেটা আছে ভাই, সেকেন্ড ইন্টিগ্রেশন, এটা সাপোজ আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। ওকে ভাই, টেনশন নেওয়ার কিছু নাই, চলো আমরা আস্তে আস্তে প্রমাণ করি আসো, কেমন? তাহলে আসো আমরা এক নাম্বারটাকে প্রমাণ করি। তাহলে চলো আমরা এখানে লিখি সলিউশন আমরা এক নাম্বারটাকে আগে সলিউশন করি, কেমন? তাহলে এক নাম্বারে দেখো আমাকে এই জিনিসটা লেফট, এখানে একটা বাম পক্ষ আছে একটা, এই যে ওইটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, আমাকে প্রমাণ করতে হবে বাম পক্ষই করলে কি আসবে? ডান পক্ষ আসবে। তাহলে চলো আমরা প্রমাণ করি আসো। তাহলে এখানে হচ্ছে আমাকে দেখো তো, এখানে আমাকে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 10x dx দেওয়া আছে, কেমন? তো এইখানে একটা জিনিস দেখো তো, আমি 10xটাকে চাইলে ভেঙে sin x বাই cos x লিখতে পারি না? আমি 10xটাকে ভেঙে চাইলে কি লিখতে পারি ভাই? sin x বাই cos x লিখতে পারি, রাইট? এই যে দেখো এখানে 10x dx ছিল না, আমি 10xটাকে ভেঙে কি লিখছি ভাই? sin x বাই cos x লিখছি, আর এখানে dx ছিল, dxটাকে বসাই দিছি।
আশা করি তোমাদের এতটুকুতে কারো কোনো আপত্তি নাই। আমরা কি করছি এখানে জাস্ট tan xটাকে sin x বাই cos x বসাইছি। এখন এরপরে কাজটা কি বলতো, যে সুবিধা মতো যে কোনো একজনকে z ধরে নিব। তাহলে এই পুরো জিনিসটার মধ্যে যে কোনো একজনকে আমি কি ধরে নিব, z ধরে নিব, এবং z এমনভাবে ধরতে হবে যেন সেটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে অপর অংশটুকু চলে আসে। এখন সবসময় মনে রাখবা, আমরা সবসময় চেষ্টা করি নিচে যে জিনিসটা আছে সেটাকে z ধরার। একটা জিনিস দেখো, sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x আসবে, আবার cos x কে ডিফারেন্সিয়েট করলেও কিন্তু sin x আসবে, একটা মাইনাস থাকবে, সেটা ঠিক আছে, আলটিমেটলি কিন্তু sin x কিন্তু আসতেছে। তার মানে এটাকেও z ধরলে হচ্ছে, এটাকেও z ধরলে হচ্ছে, এরকম যদি কখনো ঘটনা হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা সর্বদাই, আমরা বেশিরভাগ সময় 99% কেসেই নিচে যে থাকে তাকে আমরা z ধরার চেষ্টা করি। সবসময় মনে রাখবো কি বলতো, নিচের অংশ থেকে আমরা কি ধরার চেষ্টা করি, z ধরার চেষ্টা করি। তাহলে এখানে আমি এই লাইনটা লিখে দিই, প্রায় 90% ক্ষেত্রেই হর হতে z ধরা হয়। হ্যাঁ, 10% কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে যখন অঙ্কটা আগাবো। আজকে তো না, আমরা যদি আরও 6-7 লেকচার পরে আস্তে আস্তে আগানোর পর আমরা দেখবো। তাহলে প্রায় 90% ক্ষেত্রেই কোনটা থেকে তোমার হচ্ছে ভাই ধরবা, z ধরবা হর হতে। হর কোনটা, এই যে নিচের অংশটা, আমরা জানি উপরেরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। তাইলে এই ক্ষেত্রে আমরা কিন্তু বলছি যে তোমার এখানে কি করতে হবে, একজনকে তোমার z ধরে নিতে হবে। তাহলে বলো তো, লব হচ্ছে এটা, হর হচ্ছে এটা, তুমি এখানে তাহলে কাকে z ধরবা, cos x টাকে z ধরবা। তাহলে এখানে আমরা লিখবো যে ধরি, এখানে আমার যে cos x টা আছে এটা হচ্ছে আমার এখানে z ধরে নিছি। কেমন? এরপর আমি তোমাকে কি কাজ বলছি বলো তো, z ধরে নিব। এরপর কি করবো, যাকে z ধরবো তাকে ডিফারেন্সিয়েশন করবো, মানে এটাকে z ধরছি না, এই যে cos x টাকে আমরা z ধরছি না। তাহলে চলো আমরা উভয় পক্ষে আমরা চলো ddx করি, আসো। কেমন? তাহলে চলো দেখি কি আসে। তাহলে উভয় পক্ষে আমরা ddx করতেছি। তাহলে এখানে কি আসবে বলো তো, ddx অফ cos x আমরা সবাই জানি কত হয়, মাইনাস সাইন x হয়। আর এটাকে আমরা চাইলে কি লিখতে পারি, dz বাই dx লিখতে পারি। তাহলে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি না, মাইনাস সাইন x dx ইকুয়াল টু dz। একটা জিনিস দেখো আরেকবার আমি বুঝাই বলি কি করছি। এখানের মধ্যে যে কোনো একজনকে আমাকে z ধরতে হবে। তো zটা আমরা কোনটাকে ধরবো, 90% ক্ষেত্রে নিজের জিনিসটাকে আমরা z ধরে নিব। কেমন? তাহলে cos x টাকে আমরা এখানে z ধরছি। তাহলে cos x টাকে z ধরার পর এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো উভয় পক্ষে। তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন, এই যে ddx অফ cos x করছি, ddx অফ sin x z করছি এখানে। আর আমরা উভয় পক্ষে কি নিছি বলো তো, ddx নিছি। কেমন? তাহলে ddx অফ cos x কত আসছে, মাইনাস সাইন x আসছে, আর ddx অফ z কত আসছে, dz বাই dx আসছে। তাহলে dxটাকে পাশে গুণ করে দাও, তাহলে এখানে মাইনাস সাইন x dx মানে কত আসছে তোমার এখানে ভাই, dz চলে আসছে। ওকে, এই লাইন পর্যন্ত আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। তবে আমরা একটা কাজ করতে পারতাম, কি কাজ জানো, আমরা চাইলে এই দুইটা লাইন নাও লিখতে পারতাম। এই দুইটা লাইন লেখা ছাড়াও সরাসরি এই লাইন থেকে এই লাইনে চলে আসা যায়। এই যে দেখো, মাঝখানের এই দুই লাইন লেখা ছাড়াও আমি তোমাকে প্রথম কিছু অঙ্কে দুই লাইনটা করে দেখাবো, কিন্তু আস্তে আস্তে আমরা যখন অগ্রসর হব, সামনে অ্যাডভান্স লেভেলে যাব, তখন আর এই দুটো লাইন আমরা করবো না। কেন? কারণ এই দুই লাইন ছাড়াও আসলে সহজেই এইখান থেকে আসলে এখানে চলে আসা যায়। ভাই কীভাবে, আমাকে দেখান একটু করে, চলো দেখাই আসো। দেখো তো, cos x টাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, মাইনাস সাইন x হয় না? আর এখানে বাম পাশে চলক কি আছে, চলক হচ্ছে x, তাই এখানে dx বসাইছো। z কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1 হয় না? তাহলে এখানে 1 বসাইছো, 1 করে দেখানোর দরকার নাই। আর যেহেতু এখানে z আছে, z হচ্ছে চলক, তাহলে এখানে তুমি dz বসাইছো। তাহলে এই লাইন থেকে সরাসরি এই লাইনে চলে আসার উপায়টা কি, এই যে দেখো cos x আছে এখানে, cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, মাইনাস সাইন x হয়। আর যেহেতু বাম পাশে চলক হচ্ছে x, তাই তুমি এখানে dx বসাইছো। z কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1 হয়। তাহলে 1 ইন্টু, যেহেতু ডান পাশে z হচ্ছে চলক, তাই তুমি এখানে dz বসাইছো। অর্থাৎ এই দুটা স্টেপ করার আসলে কোনো দরকারই নেই, কিন্তু আমি তোমাকে এই দুটো স্টেপ কেন করে দেখাইছি, কারণ এই লাইনটা থেকে এই লাইন কেমনে আসছে সেটা দেখানোর জন্য। ওকে, আসলে বেসিক্যালি এই দুই লাইনটাকে আমরা স্কিপ করে চলে যাই অ্যাডভান্স লেভেলে যখন আমরা যাব। তাহলে দেখো, এখন অ্যাডভান্স লেভেল তোমার শেখার দরকার নাই, তুমি তো মাত্র ম্যাথ শিখতেছো। দেখো, তাহলে এখানে আমরা কী করছি, আমরা নিজেরটাকে z ধরে নিছি। তাহলে এটাকে আমরা উভয় পক্ষে ddx করছি, মাইনাস সাইন x dz বাই dx পাইছি, dxটাকে আমরা গুণ করে দিছি, মাইনাস সাইন x dx ইকুয়াল টু dz আসছে। কিন্তু এখানে তো মাইনাস সাইন x dx আছে, এখানে তো শুধু সাইন x dx আছে। তাইলে আমি শুধু সাইন x dx মানে তাহলে কত পাবো, শুধু সাইন x dx, এটা মানে পাবো মাইনাসটাকে তাহলে ওই পাশে নিয়ে যাবো না, মাইনাস dz পাবো না। এই যে দেখো, শুধু সাইন x dx মানে তাহলে আমরা কত পাবো, মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে শুধু পাবো মাইনাস dz পাবো। কেমন? আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এখানে। এরপর দেখো আমরা কী করতে পারি তাহলে ভাই, এখন আমি তাহলে চলো এখানে বসাই দিয়ে আসো ভ্যালুগুলো। আমি যদি ভ্যালু বসাই দিই এখানে, দেখো আমাদের ভ্যালু কী কী আসবে। দেখো, এই যে তুমি এখানে যে সাইন x dx লিখছো না, এই সাইন x dx মানে আমরা কী পাইছি, সাইন x dx মানে আমরা এখানে মাইনাস dz পাইছি। তাহলে এই যে সাইন x dx এর জায়গায় তাহলে আমি কি বসাইতে পারি ভাই,
মাইনাস ডিজেড বসে দিতে পারি। আর এই কজেক্সটাকে আমি কি ধরে নিছি, এই কজেক্সটাকে ধরে নিছি আমি জেড ধরে নিছি, রাইট। এই কজেক্সটাকে আমরা কি ধরে নিছি বলো তো, এই কজেক্সটাকে আমরা জেড ধরে নিছি, এই কজেক্সটাকে আমরা এখানে জেড ধরে নিছি। তাহলে এখানে আমরা পাচ্ছি যে তোমার এখানে মাইনাস এই ডিজেড বাই জেড আসছে এখানে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা একটু করে আগের পৃষ্ঠে একটু করে যাই। দেখো তো একটা জিনিস তোমাদেরকে আমি গতকালকেই বলছিলাম যে এই সূত্রটা মধ্যে n ইকুয়াল টু -1 কিনা বলো তো গ্রহণযোগ্য না। মানে এই সূত্রটার মধ্যে এই এক্স এর মানটা কী হতে পারবে, n এর মানটা কী হতে পারবে না বলো তো, মাইনাস হতে পারবে না। অর্থাৎ এক্স ইনভার্স 1 বা 1/x এর জন্য এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তাই 1/x এর জন্য একটা আলাদা সূত্র আছে, 1/x এর জন্য তোমার এটা কী আছে বলো তো, আলাদা একটা সূত্র আছে। 1/x এর সূত্র কী হয় জানো, 1/x এর সূত্র হয় 1/x dx ইকুয়াল টু বলো তো কী হবে, লন অফ মডুলাস অফ এক্স প্লাস সি হবে। কেন, কারণ এখানে দেখো তো এই যে লন এক্সটাকে তুমি ডিফারেন্সিয়েট করলে কত পাবা, 1/x পাও না। তাই অলওয়েজ এখানে মনে রাখবা ভাই যে 1/x যেটা আছে 1/ইন্টিগ্রেশন অফ 1/x dx, এখানে এটা সূত্র কত হবে, লন এক্স হবে। দেখো 1/x কে তাহলে আমরা কি লিখতে পারতাম, এক্স ইনভার্স 1 লিখতে পারতাম। এখন অনেকে বলতে পারে ভাই এক্সের উপর তো -1 পাওয়ার আছে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু কাহিনী আছে না, এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। কেন বলো তো, কারণ এক্স ইনভার্স মানে এক্স ইনভার্স 1 মানে কি, n এর মান হচ্ছে তোমার -1। তো কোনো কারণে n এর মান যদি তুমি -1 এখানে বসাও, তো -1 আর +1 মিলে কত যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে না। তাহলে নিচে জিনিসটা যদি 0 হয়, জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে না। তাই এই সূত্রটা n ইকুয়াল টু -1 এর জন্য অ্যাপ্লাই করা যায় না। তাই n ইকুয়াল যদি -1 হয়, n ইকুয়াল টু -1 হওয়া মানে কি, এই যে দেখো না, এই জিনিসটাকে তাহলে আমরা কি লিখতে পারতাম, এক্স ইনভার্স এরকম লিখতে পারতাম, রাইট। এই যে এটাকে তাহলে দেখো এখানে n ইকুয়াল টু কত, এখানে -1, -1 এর জন্য কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না, -1 এর জন্য এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে মনে রাখবো তোমার এক্স ইনভার্স হওয়া মানে 1/x, আর 1/x dx ইন্টিগ্রেশন অফ 1/x dx এর সূত্র কী হয় বলো তো, লন অফ মডুলাস অফ এক্স প্লাস সি। ঠিক আছে, আচ্ছা এখানে মডুলাস কেন দিলাম, কারণ এই একটা জিনিস দেখো, লনের পরে তোমার এখানে কখনো কিন্তু নেগেটিভ গ্রহণযোগ্য হয় না। তো নেগেটিভ যেন না আসে, এটা মানে এনশিওর করার জন্য আমরা এখানে একটা মডুলাস দিয়ে দিলাম। মডুলাস দিতেও পারো, নাও দিতে পারো, তবে মডুলাস দেওয়াটা ভালো। কেন, কারণ মডুলাস দিয়ে দেওয়ার মানে অর্থটা কি, এই লনের পরে এখানে কখনো কী হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না। ওকে, আচ্ছা আশা করি আমরা এতটুকু এখানে বুঝতে পারছি। তাহলে আমরা মনে রাখবো 1 দেখো এক্স এন ডিএক্স, এর সূত্র হচ্ছে এক্স n + 1 ডিভাইডেড বাই n+1, কিন্তু 1/x যদি হয় তাহলে সেটা সূত্র কিন্তু লন অফ মডুলাস অফ এক্স প্লাস সি হবে। ওকে, আশা করি তোমরা এতটুকু তোমরা এখানে ক্লিয়ার হয়েছে। চলো আমরা এখানে ফেরত চলে যাই, আমরা এখানে ছিলাম। তো আমরা এখানে সাইন এক্স ডিএক্স, এই যে সাইন এক্স ডিএক্স আমরা এখানে -dz বসাইছি, এই যে কজ এক্স, এই কজ এক্সের জায়গায় আমরা জেড বসাইছি এখানে, রাইট। তাহলে এই জিনিসটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারতাম না ভাই, মাইনাসটাকে বাইরে নিয়ে আসছি, তাহলে 1/z dz লেখা যায়। দেখো তো এখানে এই যে মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসছি, আর এখানে 1/z dz এইভাবে কিন্তু লেখা যায়। তাহলে এই জিনিসটাকে এইভাবে লেখা যায় না। দেখো তো এই যে মাইনাস তো আছে, আর 1/x dx এর সূত্র কী ছিল, লন অফ মডুলাস অফ এক্স প্লাস সি। তাহলে এখানে 1/z dz আছে, তাহলে এই সূত্রটা কী হবে, লন অফ মডুলাস জেড প্লাস সি হবে, রাইট। লন অফ মডুলাস জেড প্লাস কী হবে বলো তো, সি হবে। জিনিসটা বুঝাই বলি, এই যে দেখো এখানে একটু আগে দেখে আসছি আমরা 1/x dx এর সূত্র কী ছিল, লন অফ মডুলাস অফ এক্স প্লাস সি ছিল, রাইট। তাহলে এখানে 1/z dz আছে, তাহলে এই সূত্র কী হবে, লন অফ মডুলাস অফ জেড প্লাস সি হবে। আর এখানে যে মাইনাসটা ছিল সেটাকে আমরা বাইরে নিয়ে আসছিলাম, এই মাইনাসটা এখানে বসছে, আর 1/z dz এর সূত্র হবে যে লন অফ মডুলাস অফ জেড প্লাস সি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এখানে দেখো তো আমরা এখানে কি লিখতে পারি, এই যে লনের আগে যেটা মাইনাস যদি থাকে তাহলে সেটাকে পাওয়ার আকারে লেখা যায় না। তাহলে আমি এটাকে চাইলে কিন্তু এভাবে লিখতে পারতাম, এই যে জেডের উপরে ইনভার্স 1টাকে নিয়ে আসলাম। ওকে, জেডের উপর আমরা ইনভার্স 1টাকে নিয়ে আসলাম প্লাস সি। ওকে ভাই, তাহলে কী করছে এখানে আমি বলি, তোমার এই যে আগে যে মাইনাসটা আছে সেটাকে আমরা এটা পাওয়ার আকারে নিয়ে যেতে পারি না। যেমন জিনিসটা দেখো না কীরকম হয়, ধরো তোমার কাছে যদি 2 ln x থাকে, এটাকে চাইলে কিন্তু তুমি লন অফ এক্স স্কোয়ার লিখতে পারো। অর্থাৎ আগে যেটা থাকবে এটাকে কিন্তু আমরা পাওয়ার আকারে নিয়ে যেতে পারি, রাইট। তাহলে এখানে আগে হচ্ছে -1 আছে, তাহলে আমি -1টাকে এদিকে পাওয়ার আকারে নিয়ে গেলাম জেডের এখানে। ওকে, তাহলে এখানে কি আসছে দেখুন, এই যে দেখো পাওয়ার আকারে, এই যে মাইনাসটাকে যখন আমি পাওয়ার আকারে নিয়ে গেছি জেড ইনভার্স 1 হয়ে গেছে। তাহলে এটাকে চলো আমি মুছে দিতে, আমার লাগতেছে না। ওকে, তাহলে এখানে দেখো তো এই জেড ইনভার্সটাকে আমরা আবার কীভাবে লিখতে পারি, লন অফ 1/z লিখতে পারি না ভাই, প্লাস সি লিখতে পারি। আর দেখো তো এখানে এখন তো আনসার চলে আসছে 1/z, জেড মানে তুমি এখানে করো দোস্ত, জেড মানে এখানে দোস্ত কজ এক্স, তাহলে এখানে বসাই দাও জেডের জায়গায় কজ এক্স বসাই দাও মডুলাস প্লাস সি। আর 1/cos এক্সটাকে আমরা তাহলে কি লিখতে পারি, সেক এক্স লিখতে পারি, তাহলে লন অফ মডুলাস অফ সেক এক্স প্লাস সি। এই যে দেখো এটাই তোমার এখানে প্রমাণিত হয়ে গেছে, প্রুফড। এই যে এইটা যেটা ছিল এটাই গুলো কত, লন অফ মডুলাস অফ সেক এক্স প্লাস সি। এই যে দেখো লন অফ মডুলাস অফ সেক এক্স প্লাস সি এখানে চলে আসছে। ওকে, তাহলে আরেকবার রিভাইজ করে কেমনে করছে এটা,
এই যে এই মাইনাসটাকে আমরা এখানে নিয়ে গেছি, জেড ইনভার্স হয়ে গেছে, তো জেড ইনভার্সটাকে তাহলে আমরা 1/z লিখতে পারি। আর 1/z এখানে যখন এই জেডের জায়গায় তাহলে আমরা কত বসাই দিচ্ছি, এই যে cos x, এই cos x বসাই দিচ্ছি এখানে। আর 1/cos x কে আমরা তাহলে কি লিখতে পারি, sec x লিখতে পারি। এটাই এখানে চলে আসছে। কেমন? আশা করি তোমরা জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তার এবং এতে কারো কোনো প্রবলেম নাই। তাহলে চলো আমরা 2 নাম্বারটাও সলিউশন করে দিই, এটাও তোমাদের ক্লিয়ার সবার। ওকে, চলো আমরা তাহলে 2 নাম্বারটাও সলিউশন করে দিই। আসো এখানে 2 নাম্বার আমাকে কি দিচ্ছে এখানে, যে ইন্টিগ্রেশন অফ cot x, এটাই হলো লন অফ মডুলাস sin x প্লাস c, আমাকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাকে এখানে 2 নাম্বারে প্রমাণ করতে বলছে ইন্টিগ্রেশন অফ cot x dx। তাহলে এটাকে তাহলে আমরা কি লিখতে পারি, cos x cot x, তাহলে আমরা কি লিখতে পারি ভাই, cos x প্লাস cos x বাই sin x dx লেখা যায়, রাইট? আমরা চাইলে cot x-টাকে কত লিখতে পারি, cot x-টাকে চাইলে লেখা যায় cos x বাই sin x লেখা যায়। তাহলে এবার তুমি কাকে z ধরবা, আমরা কিন্তু বলে আসছি 90% কেজেই নিচের জিনিসটাকে আমরা z ধরে নিই। দেখো তো sin x-টাকে যদি আমরা z ধরে নিই, sin x-কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos x dx, অপর অংশটা কিন্তু চলে আসছে। ওকে, এই জন্য আমরা এখানে বলছি যে কি এমনভাবে z ধরবো যেন z-টাকে ডিফারেন্সিয়েশন করা হলে অপর অংশই কি করা যায়, পাওয়া যায়। যেমন এখানে তুমি যদি এটাকে যদি z ধরে নাও, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো, দেখো অপর অংশটা চলে আসতেছে। ওকে, sin x-কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, cos x আসবে। বা এখানে তাহলে আশা করি আমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছি। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা লিখব ধরি sin x-টা ইকুয়াল টু z। আচ্ছা, তাহলে ভাই এখানে কেন cos x-টাকে z ধরছিলাম, কারণ এখানে cos x-টা নিচে ছিল। এখানে কেন sin x-টাকে z ধরতেছি, কারণ sin x এখানে হরে আছে। আমরা এখানে বলে আসছি 90% ক্ষেত্রে হর হতে z ধরা হয়। তাহলে এখানে দেখো, তাহলে এবার আমরা যদি একবার ভেঙে ভেঙে দেখাই আরেকবার, তারপর থেকে আমরা নাহলে 2 লাইনে স্কিপ করে চলে যাবো। ddx অফ sin x করছি, তাহলে এখানে ddx অফ z পাবো। তাহলে এখানে কত আসবে, ddx অফ sin x মানে cos x, আর এখানে হচ্ছে যে dz বাই dx আসছে। তাহলে এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, cos x dx ইকুয়াল টু dz, রাইট? তাহলে এখন দেখো তো এখানে এই যে ডাইরেক্ট আমরা কি লিখতে পারি, এখানে এই যে cos x dx আছে, এই যে cos x dx, এক্ষেত্রে কিন্তু সরাসরি আমরা এটাকে dz বলতে পারি, সরাসরি এটাকে আমরা dz বলতে পারি। আর নিচে যেটা sin x আছে, sin x-টাকে তুমি কত ধরে নিছো, z ধরে নিছো, তাহলে তুমি এটাকে z বলতে পারো। তো 1/z dz, এই যে এটাকে কীভাবে লিখতে পারি, 1/z ইন্টু dz। তাহলে এটা ইন্টিগ্রেশন কত হয়, লন অফ মডুলাস অফ z প্লাস c। যেই মুহূর্তে ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যাবে একটা প্লাস c দিয়ে দিব আমরা এখানে। কেমন? তাহলে এখানে আমরা তোমার এই লন অফ z-কে আমরা এখানে কত ধরছি, এখানে আমরা কিন্তু z-কে ধরছি কত বলো তো, sin x। তাহলে এখানে আমরা কত বসাই দিব, sin x বসাই দিব, প্লাস c পেয়ে যাবো। কেমন? তাহলে এই যে দেখো আমার এখানে কী হয়ে গেছে, এটা প্রমাণিত হয়ে গেছে। এই যে এটাই চলে আসছে। সো আমরা এখানে রেখে দেবো প্রুফড। ওকে, চাইলে তুমি এটাকে কপি করে করে আনতে পারো, বা এটা ইকুয়াল টু এটা। ঠিক আছে ভাই, তাহলে আলটিমেটলি আমার এখানে প্রমাণিত হয়ে গেছে যে ইন্টিগ্রেশন অফ cot x dx ইকুয়াল টু কত বলো তো, লন অফ মডুলাস sin x প্লাস c। এই যে দেখো আমরা এখানে লিখছি যে cot x dx ইকুয়াল টু লন অফ মডুলাস অফ sin x প্লাস c। এই যে এখানেও আমাদের সেম সূত্রের জিনিসটা আমরা এখানে লিখে ফেলছি। আশা করি তোমরা এখানে প্রমাণটা সবাই বুঝতে পারছো। এরপর আমাদের আরও 2টা সূত্র আছে, চলো ওই 2টা সূত্রকে আমি লিখি, তারপর আমি প্রমাণ করতেছি এগুলা। চলো দেখো, প্রথম সূত্রটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ যদি sec x dx থাকে। এই যে দেখো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে ভাই sin x এর জন্য করছেন, cos x এর জন্য করছেন, কিন্তু তো এই tan x এর জন্য, শুধু tan x এর জন্য করছেন, শুধু cot x এর জন্য করছেন, কিন্তু এখানে sec স্কোয়ার ছিল, এখানে cos স্কোয়ার ছিল, এখানে sec tan ছিল, এখানে cosec tan ছিল, cot ছিল, কিন্তু এখানে তো sin cos একা, tan cot একা। তাহলে ভাই sec আর cosec একা কী দোষ করছে, এদের জন্য সূত্রটা লিখে দেন। হ্যাঁ চলো, এদের জন্য সূত্রটা আমরা লিখতেছি। ইন্টিগ্রেশন অফ sec x dx এর জন্য সূত্র মনে রাখবা, লন অফ মডুলাস অফ sec x প্লাস তোমার এখানে কি আসবে ভাই, tan x প্লাস c আসবে। ওকে, আর আরেকটা যেটা আমরা মনে রাখবো, ইন্টিগ্রেশন অফ কার জন্য বলো তো ভাই, তোমার ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে cosec x dx এর জন্য মনে রাখবো, cosec x dx। ওকে, এটার জন্য যেটা মনে রাখবা, লন অফ cosec x মাইনাস cot x প্লাস c। ওকে, তাহলে এখানে কি মনে রাখবো আমরা, দেখো এখানে একদম ইজি জিনিসটা, যে ফার্স্টে sec x dx এর জন্য কী ছিল, এখানে লন অফ sec x প্লাস tan x। আমরা জানি sec এর ক্ষেত্রে দোনোটা প্লাস হবে, আর cosec এর ক্ষেত্রে একজন মাইনাস হবে। তাহলে ফার্স্টে cosec x লিখে দিবা, পরে মাইনাস দিয়ে cot x লিখে দিবা, বাস শেষ। ওকে, তোমার কাজ শেষ। তাহলে এই 2 সূত্র তোমাকে একটু মনে রাখতে হবে ভাই। sec x dx এটা হচ্ছে লন অফ sec x প্লাস tan x প্লাস c। আর cosec এর ক্ষেত্রে জাস্ট তোমার কী হবে বলো, একটা এখানে মাইনাস হয়ে যাবে। কার আগে মাইনাস হবে, এখানে ওই কটটার আগে তোমার এখানে ভাই মাইনাস হয়ে যাবে। ওকে ভাই, আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা চাইলে এগুলো কিন্তু প্রমাণ দেখতে পারি, এগুলো প্রমাণটা একদম ইজি। এই দুটো, তবে এটা 2টা স্পেশাল প্রমাণ আছে, তো আমি প্রমাণগুলো তোমাকে দেখাই আসো। তাহলে চলো, আমাকে এখানে সাপোজ একটা কোয়েশ্চেন করা হয়েছে, ধরো আমাকে একটা ম্যাথ দেওয়া হয়েছে এখানে।
এই দুটো সূত্র যে লিখছি এটা তো আমাকে প্রমাণ করতে হবে যে কোত্থেকে আমি পাইছি। তাহলে সাপোজ আমাকে বলছে এখানে প্রমাণ করো যে, সাপোজ আমাকে প্রথমটা আমরা করি যে ইন্টিগ্রেশন অফ sec x dx মানে কত, লন অফ তোমার এখানে মডুলাস অফ sec x প্লাস tan x, এটা হচ্ছে সাপোজ আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। প্লাস কেমনে প্রমাণ করবো চলো আমরা দেখি, পরে আমরা ওটা দেখতেছি কেমন। দেখো এটার জন্য একটু স্পেশাল প্রমাণ আছে একটা, আমি তোমাকে বুঝাই বলি, এটার জন্য একটু স্পেশাল একটা প্রমাণ আছে। একটা ছোটোখাটো এখানে কাজ করতে হয়, আমি তোমাকে দেখাই দিই কী কাজ করতে হয় এখানে। দেখো তোমার এখানে কি আছে, ইন্টিগ্রেশন অফ sec x dx আছে না। আমি প্রথমে বলে দিই ভাই, এইটার জন্য এই দুইটার জন্য যে প্রমাণটা এগুলো একটু স্পেশাল, বাকিগুলোর মতো না। মানে এই দুটোর জন্য একটু একটা স্পেশাল একটা কাজ, ছোটোখাটো একটা কাজ করতে হয়, যে কাজগুলো এখানে করা লাগে নাই। এখানে তুমি ডাইরেক্ট ইন্ডিকেশনটা করে ফেলতে পারছো, কিন্তু এই দুইটা ইন্ডিকেশন তুমি যখন করতে যাবা তোমাকে একটু ছোটোখাটো একটা কাজ করতে হবে, আর কিচ্ছু না ভাই। কেমন কী ছোটোখাটো কাজ চলো আমি তোমাকে দেখাই। তো এগুলো খুব একটা সময় পরীক্ষায় আসে না, তো এগুলো আমি চাইলে প্রমাণ না দেখালেও পারতাম, তারপরে চলো আমি তোমাকে প্রমাণ দেখাই, আসো কোনো সমস্যা নেই। একটা ছোটোখাটো কাজ করতে হয়, কী কাজ করতে হয় জানো? দেখো এখানে ইন্ডিকেশন অফ sec x আছে না, sec x dx তুমি লিখছো, এখানে রেজাল্টে কী আছে, এখানে sec x প্লাস tan x আছে না। তাহলে তুমি একটা কাজ করো, এখানে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো sec x আমি লিখছি, আমরা উপরে ওই যে রেজাল্ট যেটা আসবে সেটা দিয়ে গুণ করে দিব, নিচেও আমরা রেজাল্ট যেটা আসবে সেটা দিয়ে গুণ করে দিব, রেজাল্ট যেটা আসবে সেটা দিয়ে আমরা এখানে গুণ করে দিব। এটাই হচ্ছে তোমার ছোটোখাটো কাজ, আর কোনো কাজ নাই। দেখবে এখন উত্তর মিলে গেছে। তাহলে কী করছে আমি তোমার বলি ভাই, এই যে এখানে তো শুধু sec x ছিল না, তাহলে এখানে রেজাল্টে তো লন অফ sec x প্লাস tan x আছে। জাস্ট রেজাল্ট যেটা আসবে সেটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দিব। ভাই এভাবে উপরে নিচে গুণ করা যায় না? হ্যাঁ, কাটাকাটি গিয়ে তো সেম জিনিসই থাকবে, এই জিনিসটা করা যায়। আর কটের কোসেকের ক্ষেত্রেও সেম কাজটাই আমরা করবো, এই যে এটাকে উপরে নিচে আমরা গুণ করবো। কেমন, টেনশন নেওয়ার কিছু নাই। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এখন দেখো তো এই জিনিসটাকে আমরা কী লিখতে পারি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি এখন এখানে যে ইন্টিগ্রেশন অফ, নিচে তো তোমার এখানে কত আছে, sec x আছে প্লাস তোমার এখানে tan x আছে, আর এখানে কত আছে বলো তো, sec স্কোয়ার x আছে প্লাস sec x tan x আছে, dx আছে। ওকে, এই জিনিসটা আছে। এখন দেখো তো ভাই আমরা কি করবো এখন, এই যে দেখো তো নিচেরটাকে তুমি যদি z ধরে নাও তাহলে কি হবে। আচ্ছা sec x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, এই sec x tan x চলে আসে, আর tan x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, sec স্কোয়ার x চলে আসে। অর্থাৎ দেখো এই পুরো জিনিসটাকে যদি আমি z ধরে নিই আর এই পুরো জিনিসটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে উপরের জিনিসটা কিন্তু চলে আসতেছে। কেমনে, এই sec x কে ডিফারেন্সিয়েশন করো, sec x tan x আসবে, tan x টাকে ডিফারেন্সিয়েশন করো, sec স্কোয়ার x আসবে। তাহলে আমরা নিচের এই পুরো জিনিসটাকে কী ধরে নিব, এখানে z ধরে নিব। তাহলে আমরা এখানে লিখব ধরি sec x প্লাস tan x ইকুয়াল টু z। তাহলে এখানে এবার আমি যদি ddx করি, ভেঙে ভেঙে দেখাচ্ছি আমি তোমাকে ইচ্ছা করে, আমরা এর পরে থেকে আর ভেঙে ভেঙে দেখাবো না, দুই লাইন স্কিপ করে চলে যাবো। কেমন, z। তাহলে এখানে দেখো তো sec x টাকে ডিফারেন্সিয়েশন করলে কত পাবা, sec x tan x পাবা, আর tan x কে ডিফারেন্সিয়েশন করলে কত পাবা, sec স্কোয়ার x পাবা, আর এখানে কি পাচ্ছ, dz বাই dx পাচ্ছ। তাহলে ওই যে dx দিয়ে গুণ করে দাও, তাহলে sec x tan x প্লাস sec স্কোয়ার x আর ইন্টু dx ইকুয়াল টু dz। তাহলে আমি যদি এটাকে ডিরেক্ট করে দিই, তাহলে দেখো এখানে কী পাচ্ছি আমরা, একটা কাজ করে আসো, এটাকে একটু আমরা উপরে তুলে দিয়ে আসো, একটু করে জাস্ট উপরে তুলে আসো। হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটু উপরে তুলে দিই। ওকে ভাই, তাহলে দেখো তো নিচে আমরা কী পাচ্ছি, এখানে আমরা নিচের জিনিসটাকে ভাই z ধরে নিছি। এখন ওটা খুব সিম্পল হয়ে গেছে। এখন আমরা নিচের জিনিসটাকে z ধরে নিছি, রাইট। এই যে দেখো sec x প্লাস tan x এটাকে আমরা কী ধরে নিছি ভাই, z ধরে নিছি। আর এই যে উপরে জিনিসটা আছে, অর্থাৎ এই যে sec স্কোয়ার x প্লাস sec x tan x ইন্টু dx, এই যে দেখুন এই পুরোটার সাথে কিন্তু dxটা গুণাকারে আছে, এই যে এই পুরোটার সাথে কিন্তু dxটা এখানে গুণাকার আছে, এই দেখো পুরোটার সাথে dx গুণাকার আছে, কিন্তু আমরা কত পাচ্ছি, ইকুয়াল টু পাচ্ছি dz। তাহলে এখানে dz লিখে দাও, শেষ, তোমার আনসার কাজ শেষ। এখানে তুমি এরপরে দেখো, এরপরে বিশটা আনসারটা লিখে দাও, আসো। এই যে দেখো না 1/z dz না, তাহলে এটার ইন্ডিকেশন কী হয়, লন অফ মডুলাস অফ z প্লাস c হয়। তাহলে এরপরে লন অফ z এর জায়গায় তুমি z এর মানটা বসাই দাও। z এর মানটা আমরা কত লিখছি এখানে, এই যে z এর মানটা আমরা লিখছি sec x প্লাস tan x। তাহলে এটা বসাই দাও এখানে, sec x প্লাস tan x বসাই দাও প্লাস c এখানে লিখে দাও। ওকে, তাহলে এই যে দেখো এটার তুমি ভ্যালু পেয়ে গেছো, এটাই তোমার হচ্ছে এখানে প্রমাণিত হয়ে গেছে। এই যে এটা দেখো এখানে কী গেছে, প্রমাণিত, প্রুফড। এই যে দেখো ভাই তোমার এখানে কী ছিল সূত্র, যে ইন্টিগ্রেশন অফ sec x dx ছিল। এই যে দেখো এখানে লন sec x প্লাস tan x প্লাস c এসে গেছে। এই যে দেখো তোমার মেইন সূত্র কোথায় ছিল, এই যে দেখো এটা
লন সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি এটা চলে আসছে। কেমন? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট প্রমাণে যাই আসো। সাপোজ আমাকে আরেকটা ম্যাথ দিছে, প্রমাণ করো যে সাপোজ তোমাকে যে সেকেন্ড প্রমাণটা করতে দিছে। কেমন? এটার ধরো তোমাকে প্রমাণ করতে দিছে। কী করবো ভাই? ঘাবড়ানোর কিছু নাই। আমরা এখানে যেটা করব, জাস্ট সিম্পল একটা ছোটোখাটো কাজ করতে হবে। কী কাজ ভাই? এই যে তোমার এখানে উপরে নিচে কী দিয়ে গুণ করতে হবে বলো তো? উপরে নিচে তোমার এখানে যেটা আসে রেজাল্ট সেটাই তোমার এখানে গুণ করতে হবে। তাহলে চলো গুণ করে দিয়ে কী আসে এখানে। চলো এটাকে আমরা সলিউশন করি আসো। যদি এটাকে আমরা সলিউশন করি তাহলে এখানে ফার্স্টে কী ছিল? বাম পাশে আমার ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স ছিল। তাহলে আমরা যেটা করব, এই কোসেক এক্সের সাথে উপরেও হচ্ছে আমরা এখানে তোমার কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে গুণ দিব। এই যে দেখো কোসেক এক্স, দাঁড়াও কোসেক এক্স বানানটা সুন্দর হয় নাই, কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে আমরা গুণ দিব। নিচেও আমরা এখানে কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে আমরা এখানে গুণ দিব। আর ইন্টু ডিএক্স তো এখানে আসেই। ওকে, জাস্ট কী করছি, এই যে ডিএক্স তো লিখছি লাস্টে, কোসেক এক্স তো লিখছি, এখানে উপরে নিচে এই রেজাল্টটা দিয়ে আমরা গুণ দিছি। কেমন? তাহলে এখানে কী আসবে বলো তো? নিচে আসবে তোমার কোসেক এক্স মাইনাস কট এক্সই থাকবে, কোসেক এক্স মাইনাস কট এক্সই থাকবে। আর উপরে কোসেক স্কোয়ার এক্স হয়ে যাবে, এটা কোসেক স্কোয়ার এক্স হয়ে যাবে। আর এখানে থাকবে তোমার কোসেক এক্স কট এক্স থাকবে। ওকে ভাই, আশা করি জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে এখানে কত আসবে? এরপরে ডিএক্স আসবে, এরপরে তোমার এখানে ডিএক্স আসবে, রাইট? ওকে, তাহলে চলো আমরা এরপরে দেখি কী আসবে এখানে। এই যে দেখো এবারে কোসেক এক্সটাকে তুমি যদি জেড ধরো তাহলে কিন্তু পাবা মাইনাস কোসেক এক্স কট এক্স পাবা। আর কট এক্সটাকে তুমি জেড ধরে নাও তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স পাবা। কিন্তু এখানে তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাস কট এক্সকে তুমি জেড ধরে নাও তাহলে এটা প্লাস কোসেক স্কোয়ার এক্স হয়ে যাবে। অর্থাৎ নিচের এটাকে জেড ধরলে উপরের এই জিনিসটা চলে আসতেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? ধরি কোসেক এক্স মাইনাস কট এক্স ইকুয়াল টু জেড। তাইলে এই কোসেক এক্সটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো আমরা? মাইনাস কোসেক এক্স কট এক্স। আচ্ছা, তোমাকে স্টেপ বাই 2 স্টেপ ভেঙে দেখাই, আমি এখনও ফাস্ট না করি। আমি চাইছিলাম একবার লিখে দিতে। আচ্ছা, একেবারে আগে লিখে দেখাই, পরে চলো আমি 2 স্টেপ দেওয়া দেখাচ্ছি। দেখো তো একেবারে আমরা কীভাবে মানে 2 লাইন স্কিপ করে আমরা কীভাবে এটা করতে পারি। আমরা এখন কী করবো? এই 2 লাইন আমরা স্কিপ করবো। কেমন? স্কিপ করে কীভাবে করতে পারি দেখো। এই যে কোসেক এক্স আছে না, কোসেক এক্সটা ডিফারেন্সিয়েট করো, কত পাবা? মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স পাবা। এখানে মাইনাস আছে একটা। কট এক্সটাকে ডিফারেন্সিয়েশন করো, কত পাবা? মাইনাস কোসেক স্কোয়ার এক্স পাবা। এটা তোমরা নিশ্চয়ই জানো ডিফারেন্সিয়েশনের সূত্র। এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। আর বলো তো বাম পাশে চলক কী ছিল? চলক ছিল ডিএক্স। তাহলে এখানে তোমার কী হবে? ডিএক্স হবে ইকুয়াল টু জেডকে ডিফারেন্সিয়েশন করো 1 পাবা। আর ডান পাশে চলক কী ছিল? জেড, তাই এখানে ডিজেড হবে। দেখো এখানে কোসেক এক্সকে এটাকে ডিফারেন্সিয়েশন করে এই জিনিসটা পাইছো। বাম পাশে চলক ছিল এক্স, তাই এখানে ডিএক্স বসাই দিছো। জেডকে ডিফারেন্সিয়েশন করে 1 পাইছো, ডান পাশে চলক হচ্ছে জেড, তাই এখানে ডিজেড বসাই দিছো। কেমন? তাহলে এখানে কী পাবা দেখো তো এরপরে? এখানে পাচ্ছ তাহলে এটা প্লাস তো হয়ে যাবে। তাহলে এখানে থাকবে, এটা আগে নিয়ে আসি, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স, আর এখানে ডিএক্স ইকুয়াল টু ডিজেড পাচ্ছি, রাইট? তাহলে এখানে কী পাই যাবো দেখো তো ভাই? নিচের এই জিনিসটাকে তো আমরা জেড লিখছি, রাইট? নিচের এই জিনিসটাকে আমরা কি লিখছি? এখানে জেড লিখছি। তাহলে নিচের জিনিসটা হচ্ছে এখানে জেড, আর এখানে এইটা ইন্টু ডিএক্স। এই যে দেখো এটা ইন্টু ডিএক্স, তাহলে এখানে কত লিখছি আমরা? ডিজেড লিখছি, রাইট? তাহলে এখানে কি পাবো? 1/z ডিজেড না, তাহলে আসবে লন অফ মডুলাস অফ জেড প্লাস সি। তাহলে লন অফ মডুলাস জেড কত? এখানে জেড আমরা কত দোষছি এখানে ভাই? জেড দোষছি তোমার এখানে এটা যে কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। দেখো এগুলো কত ইজি ভাই, এগুলো কিন্তু কঠিন অঙ্কই না। ওকে, এগুলো একদম ইজি অঙ্ক। আশা করি তোমরা এগুলো সবাই এখানে বুঝতে পারতেছো। তাহলে এখানে কী গেছে? এটা প্রুফড হয়ে গেছে। ওকে ভাই, তাহলে আমরা কি প্রুফ করে ফেললাম? আমরা কিন্তু এখানে এই যে 2 সূত্র আমরা এখানে লিখে দিয়েছি না, এই 2 সূত্রও কিন্তু আমরা এখানে প্রমাণ দেখে ফেললাম। তাহলে চলো আমরা ভাই নেক্সট সূত্রে চলে যাই। নেক্সট সূত্রগুলো দেখো, নেক্সট সূত্রগুলো একদম সিম্পল। দেখো নেক্সট সূত্রটা হচ্ছে তোমার এরকম যে সাপোজ ধরো তোমার এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ e⁻mx dx। এটার আনসার কী হবে? দেখো তো এটার আনসার কী হবে জানো? এগুলোকে আমরা কী বলতাম? অমর ফাংশন বলতাম না? অমর ফাংশন মানে কি যা ছিল তাই থাকবে। ওই যে ddx অফ e⁻x মানে কত ছিল? e⁻xই থাকতো। তো সেম ওয়েতে e⁻mxকে ইন্টিগ্রেশন করলো e⁻mxই পাবা। কিন্তু কাহিনী আছে, সেটা হচ্ছে দেখো তো এই যে mxটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করতাম, আমরা এই চেইন রুল অনুযায়ী পরে আবার mxটাকে ডিফারেন্সিয়েশন করতাম না, তখন এই mটা গুণ আকারে চলে আসতো না। এইখানে এটাতে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, তাই এখানে mটা কী আকারে চলে আসবে বলো তো?
এমটা তোমার এখানে ভাগ আকারে চলে আসবে। জিনিসটা আরেকবার বুঝাই বলি, ধরো এখানে তোমার ই টু দি পাওয়ার এম এক্স আছে না, আগে ডিফারেন্সিয়েশন করার সময় কী হতো, এক্সের যে সহগ থাকতো সেটা কিন্তু গুণফল আকারে থাকতো কিন্তু ডিফারেন্সিয়েশন করার সময়, কিন্তু ইন্টিগ্রেশনের সময় কী হবে, ইন্টিগ্রেশন যেহেতু উল্টো প্রসেস, তাই ইন্টিগ্রেশনে এটা গুণ আকারে থাকবে না, এক্সের সাথে যে সহগটা থাকবে সেটা তোমার এখানে ভাগ আকারে হয়ে যাবে। ওকে, এটার কিছু আমরা অ্যাপ্লিকেশন দেখতে পারবো সামনেই, আমি তোমাকে দেখাবো। একটা অ্যাপ্লিকেশন দেখাই আসো, তোমাকে একটা অ্যাপ্লিকেশন দেখাই আসো। কী অ্যাপ্লিকেশন আমি তোমাকে বুঝাই বলি। সাপোজ ধরো ডিডিএক্স অফ তুমি ই টু দি পাওয়ার 2x লিখছো, এটার ইন্ডিকেশন রেজাল্ট তুমি কত পাইতা, এটা পাইতা ই টু দি পাওয়ার 2x পাইতা লিখতে আগে, কারণ তুমি মনে মনে কী করতা, তুমি এখানে মনে মনে 2xটাকে জেড ধরে নিতা, তাহলে এখানে এই যে এটাকে তুমি জেড ধরে নিতা, তাহলে ই টু দি পাওয়ার জেডই পাইতা। আবার এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হইতো না, এই 2xটাকে ডিফারেন্সিয়েশন করলে কত পাইতা, 2 পাইতা, কিন্তু তাহলে দেখো এখানে 2টা কী আকারে আছে, মাল্টিপ্লিকেশন আকারে আছে, মানে গুণফল আকারে আছে। কিন্তু সেম এই জিনিসটাকে যখন তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করবা, সেই ক্ষেত্রে তুমি ই টু দি পাওয়ার 2x পাবা, কিন্তু এখানে তোমার এটা 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, এখানে তোমার এটা কী করতে হবে, এখানে একটা 2 দিয়ে তোমার এখানে ভাগ হয়ে যাবে, মানে যে এখানে ডিফারেন্সিয়েশনে এখানে দুইটা গুণফল আকারে থাকতো, কিন্তু এখানে ইন্টিগ্রেশনে এই যে সহগ থাকবে এক সাইডে, এটা ভাগফল আকারে থাকবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এটা ভাগফল আকারে থাকবে কেন, মানে কেন এটা ইন্টিগ্রেশনে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি তো একটা জিনিস বলছেন যে ইন্টিগ্রেশন তো ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, সেই অনুযায়ী ভাগফল হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা কী, ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা কী, চলো আমি তোমাকে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা একটু দেওয়ার চেষ্টা করি। কেমন, এটা তো আমরা এমনি ওই যে ইনভার্স প্রসেস হিসেবে বুঝতে পারছি যে কি ডিফারেন্সিয়েশন করলে এখানে গুণফল আকারে থাকতেছে, তাহলে ইন্টিগ্রেশন করলে নিশ্চয়ই এখানে ভাগফল আকারে থাকবে, এটা তো আমরা উল্টা প্রসেস অনুযায়ী বুঝতে পারছি। কিন্তু ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা কি, ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা কি দেখো তো, এইটা কি, এটাকে আমি ভেঙে এই যে এটাকে আমি ডিডিএক্স করতেছি না, এই জিনিসটাকে আমি কি করতেছি, এখানে ডিডিএক্স করতেছি, তার মানে এটা হচ্ছে আমার বড় প্লেট, এটা হচ্ছে আমার বড় প্লেট। তো এইটাকে ডিফারেন্সিয়েশন করে যা পাচ্ছি আমি, সেটাকে আমি কি বলতে পারি, ছোট প্লেট। এখানে যা পাচ্ছি সেটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ছোট প্লেট, এই অংশটাকে, রাইট। তাহলে একটা জিনিস বুঝো, এখানে এটাকে আমরা কি বলতে পারি বলো তো, এটাকে আমরা বলতে পারি হচ্ছে এখানে এটাকে আমরা বলতে পারি তোমার এখানে ভাই বড় প্লেট, রাইট। কারণ কেন এটাকে আমরা বড় প্লেট বলতে পারি, কারণ এই জিনিসটাকে আমি কি করতেছি এখানে বলো তো, এই জিনিসটাকে আমি ডিফারেন্সিয়েশন করতেছি, আর এই বড় প্লেটটাকে ভেঙে আমি যে জিনিসটা পাইছি সেটাকে পুরোটাকে আমি কি বলতে পারি, ছোটো প্লেট বলতে পারি। তাহলে হিসাব অনুযায়ী এই ছোটো প্লেটটাকে যদি আমি এখন ইন্টিগ্রেশন করি, অর্থাৎ 2 ই টু দি পাওয়ার 2x dx করি, তাহলে আমার বড় প্লেট পাওয়া উচিত প্লাস সি পাওয়া উচিত। জিনিসটা বুঝো, এই যে এই জিনিসটাকে আমি কি করতেছি ভাই, ডিফারেন্সিয়েশন করতেছি, তাই এই জিনিসটাকে যখন আমি ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে এটা আমার বড় প্লেট, আর ডিফারেন্সিয়েশন করা মানে ভেঙে ফেলা, তাহলে এখানে আমি পুরোটা ছোটো প্লেট পাচ্ছি। তাহলে হিসাব অনুযায়ী এই ছোটো প্লেটটাকে ইন্টিগ্রেশন করলে বড় প্লেটটা পাওয়া উচিত। এই যে ছোটো প্লেট হচ্ছে এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে বড় প্লেট পাইছি আমরা এখানে। তাহলে দেখো তো এই 2টাকে তুমি বাইরে নিয়ে আসো, তাহলে এখানে ই টু দি পাওয়ার 2x dx পাচ্ছ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x। আমরা আপাতত সিটাকে কনসিডার না করি, আসো সিটাকে চলো কনসিডার না করি, তাহলে তুমি ঝামেলায় পড়বা। সি কনসিডার সমস্যা নেই, সি কনসিডার করলেও কোনো সমস্যা নেই, কেমন, আচ্ছা সি কনসিডার করো, যেহেতু লিমিট দাও নেই তাই সি কনসিডার করো, সমস্যা নেই। তাহলে এখানে আমরা ই টু দি পাওয়ার 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x প্লাস সি পাচ্ছি। তাহলে এই 2টাকে আমি বাইরে নিয়ে আসছি, তাহলে এখানে কী থাকতেছে, ই টু দি পাওয়ার 2x প্লাস সি থাকতেছে। তাহলে আমি যদি এখন 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কী থাকবে বলো তো, ই টু দি পাওয়ার 2x dx, তাহলে ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই তোমার এখানে 2 থাকতেছে, প্লাস এখানে ধরো সি বাই 2 থাকতেছে। তাহলে এখানে দেখো তো এখানে কী হয়ে গেছে, এখানে ই টু দি পাওয়ার 2x dx, তাহলে এখানে ই টু দি পাওয়ার 2x 2 আর সি বাই 2 তো আরেকটা কনস্ট্যান্ট, এটাকে তুমি কে ধরতে পারো। এইখানে এইটাকে নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই, মানে এই আমি গতকালকেই বলছি যে এই জিনিসটাকে নিয়ে চিন্তা করার কিছু নাই। এখানে সি থাকতে পারে, সি বাই 2 দিতে পারো, কে দিতে পারো, এটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এটা যে কোনো কিছু হইতে পারে, কনস্ট্যান্টটা প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। মাথা ঘামাইতে হবে মেনলি তোমাকে এখানে এটা নিয়ে। তাহলে দেখো তো এই জিনিসটা এখানে আমরা ম্যাথমেটিক্যালি এখন প্রমাণ করে ফেললাম যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন যখন আমরা করি, তখন এক্সের যে সহগটা থাকে সেটা কিন্তু এখানে গুণফল আকারে থাকে, মানে রেজাল্টে। আর ইন্টিগ্রেশনের মধ্যে এক্সের যে সহগটা থাকবে, এই যে দেখো ইন্টিগ্রেশনের মধ্যে এক্সের যে সহগটা থাকবে সেটা কিন্তু ভাই তোমার রেজাল্টে ভাগফল আকারে থাকবে, এই জিনিসটা মনে রাখবা। তাহলে আমি একটু তোমাকে লিখে দিই এখানে রুলসটা। ডিফারেন্সিয়েশনের রেজাল্টে মূল ফাংশনের
এক্সের সহগ গুণফল আকারে থাকে, গুণফল আকারে থাকে এবং ইন্টিগ্রেশনের রেজাল্টে মূল ফাংশনের এক্সের সহগ ভাগফল আকারে থাকে, ভাগফল আকারে থাকে। ওকে ভাই, আশা করি জিনিসগুলো আমরা এখানে সবাই বুঝতে পারছি। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা ভাই, তোমার এখানে এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। তাহলে চলো আমি আরেকটা এক্সাম্পল তোমাকে দেখাই আসো। এখানে এই রিলেটেড আরেকটা এক্সাম্পল তোমাকে আমি দেখাই, সেটা কীরকম দেখো। ধরো তোমাকে এখানে বসে কেউ ডিডিএক্স অফ সাইন 2x করো, তাহলে এখানে এক্সের সহগটা এখানে কি, এটা ডিডিএক্স করতেছি না, তাহলে এখানে আমরা কী তো বলো তো, এই 2xটাকে আমরা জেড ধরে নিতাম, এই 2xটাকে জেড ধরার পর আমরা কী পাইতাম, এই যেখানে পাইতাম আমরা 2 cos of 2x। কেমনে ভাই, কারণ এখানে আমরা যেটা করতাম, আমি তোমাকে যদি ভেঙে দেখাই, দেখো এখানে ফার্স্টে 2xটাকে আমরা জেড ধরতাম, সাইন জেডকে করলে কত আসতো, cos জেড আসতো, তাহলে cos 2x আসতো, আর এই জেডটাকে আবার ডিফারেন্সিয়েট করলে এখানে 2 আসতো, অর্থাৎ এখানে রেজাল্ট পাইতাম 2 cos of 2x পাইতাম। ওকে, তাহলে এখন আমি যদি এটাকে এখন যদি জোড়া লাগাই, মানে যাকে দেখো এখানে হিসাব অনুযায়ী এটা হচ্ছে আমার বড় প্লেট, আর এখানে আমরা যেটা পাইছি এটা হচ্ছে আমার এখন ছোট প্লেট, মানে আমি ভেঙে ফেলছি। তাহলে এই ছোট প্লেটকে যদি আমি জোড়া লাগাই, তাহলে এখানে এই যে আমরা 2 cos 2x যেটা আছে এটাকে যদি আমরা জোড়া লাগাই, তাহলে আমাদের কী পাওয়া উচিত, এই ছোটো প্লেটটাকে জোড়া লাগালে আমাদের এখন বড় প্লেট পাওয়া উচিত না, পাওয়া উচিত হচ্ছে বড় প্লেট প্লাস সি ধরো। তারপর তোমার এখানে তাহলে এই দুইটাকে তুমি বাইরে নিয়ে সেখানে ভাগ করে দাও, তাহলে আলটিমেটলি তোমার এখানে cos 2x dx এগুলো কি থাকতেছে, sin 2x dx ডিভাইডেড বাই 2 থাকতেছে, কেমন, ডিভাইডেড বাই 2 প্লাস c/2, এটাকে চাইলে তুমি c/2 লিখতে পারো, চাইলে কে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা আমাদের মেন কনসার্নের বিষয় না, আমাদের মেন কনসার্নের বিষয় হচ্ছে এটা। তাহলে এখান থেকে দেখো আমরা কী শিখতে পারি, যে সাপোজ ধরো তোমাকে cos 2x দেওয়া আছে, কেমন, তো এই 2xটাকে তুমি মনে মনে জেড ধরে নাও, তাহলে cos জেডকে ডিফারেন্সিয়েট করলে কত, ইন্ডিকেশন করলে কত আসবে, সাইন জেড আসবে। কারণ এখানে দেখো না, এই যে তুমি সূত্র কী শিখে আসছো আজকে, দেখো তো এখানে এই যে cos x dx এর ইন্ডিকেশন করলে কত আসবে, সাইন এক্স আসে, সাইন এক্স প্লাস সি আসে। তাইলে সেম ওয়েতে cos 2x আছে, এখানে cos 2xকে এখানে এটাকে তুমি মনে মনে জেড ধরে নাও, তাহলে cos জেডকে ইন্ডিকেশন করলে কী আসবে, সাইন জেড আসবে। কিন্তু যেহেতু এখানে এক্সের আগে 2 আছে সহগ, তাহলে এক্সের আগে যদি 2 গুণফল আকারে থাকে, তাহলে এখানে কী হয়ে যাবে বলো তো, এটা ভাগফল আকারে হয়ে যাবে। ওকে, তাহলে চলো তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো তোমাকে এখানে কেউ বের করতে বলছে cos of 5x dx, তাহলে এটা সরাসরি কীভাবে বের করবা, দেখো এটাকে তুমি 5xটাকে জেড ধরে নাও, 5xটাকে যদি জেড ধরে নাও তাহলে কত আসবে, cos জেডকে করলে কত পাবো, সাইন জেড। কিন্তু এখানে তো 5টা গুণফল আকারে আছে, তাহলে এখানে 5টা কী হয়ে যাবে, এখানে ভাগফল আকারে থাকবে। ওকে, মানে এক্সের যে সহগ সেটা অলওয়েজ নিচে থাকবে এখানে। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো, এখানে প্লাস সি দিয়ে দাও। আরেকটা জিনিস দেখে আসো, ধরো তোমার এখানে যদি এরকম থাকতো, তাহলে cos of x/5 থাকতো, সেক্ষেত্রে প্যারা নেওয়ার কিছু নাই, এটাকে x/5টাকে তুমি জেড ধরে নাও, তাহলে সাইন অফ x/5 তো আসতো, আর 1/5 আছে না, তাহলে 1/5টা এখানে নিচে বসে যেত, প্লাস সি। আরেকটা এক্সাম্পল দেখে আসো, তোমার এখানে যদি কী থাকতো বলো তো, সাইন অফ 7x dx থাকতো, সাইন জেডকে ইন্ডিকেশন করলে কত হয় বলো তো, মাইনাস cos জেড হয় না, খেয়াল করে দেখো এখানে কেমনে, এই যে দেখো আমরা সূত্র লিখে আসছি, সাইন এক্সকে ডিএক্সকে ইন্ডিকেশন করলে মাইনাস cos x হয়, রাইট, উল্টা সূত্র ছিল। তাইলে এখানে হচ্ছে আমাদের ভাই কী লিখছি, এখানে আমরা সাইন 7x dx লিখছি না, তাহলে এটাকে আমরা এই 7xটাকে মনে মনে জেড ধরে নাও, তাহলে কত পাবা, এই যে মাইনাস cos জেড পাবা। কিন্তু 7 এখানে গুণফল আকার আছে, তাহলে এখানে মানে 7xের সহগ এখানে, আর ইন্ডিকেশনের ক্ষেত্রে সহগটা ডিভাইড হয়ে যায়, প্লাস সি। ওকে, যেমন ধরো তোমাকে যদি এরকম থাকতো সাইন x/9 থাকতো, সেক্ষেত্রে কী হতো, x/9কে তুমি জেড ধরে নাও, তাহলে মাইনাস cos of x/9 তো তোমার এখানে আসতো, আর 1/9 দিয়ে তখন তুমি এখানে ডিভাইড করে দিতা, প্লাস এখানে সি পাইতা। কেমন, এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সগুলো সহজে করার জন্য, আমাদের মানে কম সময়ে আমরা সলভ করতে পারবো এই জিনিসগুলোকে আমরা মাথায় রাখলে। কারণ এটাকেও তুমি যদি ভেঙে করতে যাও, তোমার কিন্তু 1 মিনিট সময় নষ্ট হবে, আর এগুলো এমসিকিউতে থাকে। আশা করি তোমরা এগুলো এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো
আমরা এখানে বেসিক্যালি এই সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, আমরা এটা নিয়ে আলোচনা করছি। তাই চলো আমরা এটা পরবর্তী সূত্র যাই, কেমন? এই সূত্রগুলোটা আমাদের মুখস্থ রাখতে হবে। এর পরবর্তী সূত্রটা তো তোমার এরকম ভাই। আচ্ছা, যদি আমি এম ছাড়া লিখতাম, শুধু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স থাকতো, তাহলে কি হতো এখানে? শুধু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি থাকতো, শুধু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি থাকতো। তাহলে এখানে কি দেখো, এখানে কিন্তু এই যে ওয়ান ভ্যালু না, এক্সের সহগ কত? ওয়ান, তাই ওয়ানকে আর ডিভাইড করে দেখায়নি আর কি, কারণ ওয়ানকে ডিভাইড করলে কত পাবা? ওয়ানই তো পাবা, রাইট? এই জন্য আমরা এখানে ওয়ানকে ডিভাইড করে দেখাইনি, কেমন? আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট সূত্র যাই। নেক্সট সূত্র যাই, আসো এটা কাজ করি। আসো আমরা এখানে এই যে ফর্মুলা, এটা আবার কপি করে ফেলি, একটু করে ফর্মুলা কপি করে আমরা চলো আবার এখানে আরও নতুন কিছু ফর্মুলা লিখে আসো। এখানে চলো আমরা আরও কিছু ফর্মুলা দেখে আসো, কেমন? দেখো তো কী কী ফর্মুলা দেখবো আমরা, আসো এখানে। তাহলে তো আমি যদি প্রথমে তোমাকে লিখি ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, সাপোজ এখানে আমি তোমাকে লিখলাম এ টু দি পাওয়ার এক্স ডিএক্স লিখলাম, কেমন? এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ফর্মুলা তোমাকে একটু মনে রাখতে হবে। দেখো এটা মনে রাখবা, এক্স ডিভাইডেড বাই লন এ হয়। এটা কত হয়? এক্স ডিভাইডেড বাই, এক সেকেন্ড, এখানে এক্স ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় এক্স ডিভাইডেড বাই তোমার এখানে কত হবে ভাই? লন এ হবে, প্লাস এখানে সি হবে। ওকে, তাহলে মনে রাখবো ভাই, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এর সূত্র কত হয় বলো তো ভাই? ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এর সূত্র হয় এক্স বসবে আর নিচে ডিভাইডেড বাই কত বসে যাবে? লন এ বসে যাবে। ভাই এই সূত্র কোত্থেকে আসছে চাইলে তুমি প্রমাণ করে দেখতে পারো। এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করো, এইটা আসবে দেখবা। ওকে, চাইলে তুমি এটা প্রমাণ করে দেখতে পারো। তুমি প্রমাণ করার দরকার নেই, ডাইরেক্ট মনে রাখিও, কারণ এটার প্রমাণ তোমাকে জিজ্ঞেস করবে না। আমি তোমাকে যেগুলো লিখে দিচ্ছি না, ওগুলোর প্রমাণে তোমাকে জিজ্ঞেস করবে। আর এটা প্রমাণ করতে খুবই সহজ, তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, এই জিনিসটা তোমারই আসবে। তার এখানে যেটা মনে রাখবো আমরা, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এর সূত্র কী হবে বলো তো? এক্স ডিএক্স থাকলে এক্সটা উপরে বসবে আগে, আর নিচে এখানে লন এটা বসে যাবে, প্লাস সি। আর তোমার যদি এখানে তাহলে কেউ বলতো তোমাকে ইন্টিগ্রেশন অফ তাহলে এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর সূত্র কী হবে, সেই ক্ষেত্রে এ টু দি পাওয়ার এম এক্স তো এখানে বসতো, নিচে এই যে লনে তোমার এখানে বসতো, কারণ এম এক্সটাকে আমরা জেড ধরে নিছি মনে মনে, নিচে আমার এখানে লনে বসতো। কিন্তু ওই যে এমটা আছে না সহগ আকারে, তাহলে এটা ভাগফল হয়ে যেত, এখানে এম দিয়ে ডিভাইড হয়ে যেত। মানে এমটাতে এখানে এক্সের সহগ আকারে আছে, গুণফল আকারে, তাই এম দিয়ে এখানে ডিভাইড করে দিব, কেমন? এটা হচ্ছে আমার এখানে আরেকটা সূত্র তোমার এখানে গেছে, কেমন? আশা করি তোমরা জিনিসগুলো এখানে সবাই ভাই বুঝতে পারছো। তাহলে এগুলো হচ্ছে আমার আরেকটা প্রয়োজনীয় ফর্মুলা গেছে। আচ্ছা, তারপরে চলো আমরা তোমার এখানে কিছু ফর্মুলা তোমাকে আরও একটা এক্সট্রা দেখে আসো। ডিফারেন্সিয়েশনে তুমি কিছু জিনিস দেখে আসছো। কী কী দেখে আসছো? তুমি দেখে আসছো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স মানে কত ছিল বলো তো? ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স মানে তোমাদের এখানে ছিল 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। 1/√, কত ছিল এখানে? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। অন্যদিকে তুমি যদি ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স দেখতা, অন্যদিকে তুমি যদি এখানে কি দেখতা? ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স, তাহলে কজ ইনভার্স এক্সের সূত্র কী ছিল? সেম টু সেম, এটা ছিল, জাস্ট আগে কি বসতো? এখানে এটা আমার মাইনাস বসতো। এটা কিন্তু সব আমরা দেখে আসছি। আমি চলো এটাকে একটা কাজ করি, এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। আসো, চলো আমরা এই পাশে নিয়ে আসলাম, কেমন? তাহলে এখানে আমরা দেখছিলাম এই ডিফারেন্সিয়েশনে যে সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট করলে কত পাই? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার পাই। কজ ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা -1/√1 মাইনাস এক্স স্কোয়ার আমরা এখানে পাই। আচ্ছা, এরপরে তাহলে দেখো এখানে যেহেতু তুমি এখানে এইটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাইছো, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া উচিত ওই হিসাব অনুযায়ী। বড় প্লেট ছোটো প্লেটের, দেখো এটা বড় প্লেট, এই জিনিসটা হচ্ছে তোমার এখানে বড় প্লেট, এটা হচ্ছে তোমার এখানে বড় প্লেট, আর এটাকে তুমি ভেঙে কি পাইছো? এখানে ছোট প্লেট পাইছো। তাহলে এই ছোট প্লেটকে জোড়া লাগায় তোমার কি পাওয়া উচিত? বড় প্লেটটা পাওয়া উচিত। তাহলে আমরা তাহলে এখানে আরেকটা প্রয়োজনীয় ফর্মুলা লিখতে পারি। তাহলে ভাই ইন্টিগ্রেশন অফ এই যে এইটা, আমি একটা কাজ করে সেটাকে কপি করে নিই। তাহলে ইন্টিগ্রেশন অফ এইটা, এই যে ছোটো প্লেট, ইন্টিগ্রেশন অফ ছোটো প্লেট, ইন্টিগ্রেশন অফ ছোটো প্লেট ডিএক্স ইকুয়াল টু কী পাবো তাহলে ভাই? সাইন ইনভার্স এক্স পাবো, এক্স প্লাস সি। যেহেতু আমরা লিমিট দিই নাই, তাই এখানে প্লাস 3 বসাইতে হবে। ওকে, আশা করি তুমি এখানে বুঝতে পারছো। সেম টু সেম, তাহলে এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি, এখন এই যে ছোটো প্লেটটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এটা পাবো। অর্থাৎ এই জিনিসটাই জাস্ট আগে যদি একটা মাইনাস বসাই দিই, জাস্ট আগে যদি একটা কী বসাই দিই বলো তো? মাইনাস বসাই দিই, তাহলে এখানে কী চলে আসবে? এটা কজ ইনভার্স এক্স হয়ে যাবে প্লাস সি, যেহেতু লিমিট নাই। আশা করি তোমরা এই সূত্রটা এখানে সবাই বুঝতে পারছো। তারপরে চলো তো আমরা সেকেন্ড ডিফারেন্সিয়েশন আর কি সূত্র দেখে আসছি, আমরা দেখি একটু করে। ডিফারেন্সিয়েশন আমরা tan ইনভার্স এক্সের একটা সূত্র দেখে আসছিলাম, যে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স, এটা সূত্র কী ছিল ভাই? এই tan ইনভার্স এক্সের সূত্র ছিল তোমার এখানে 1/√1
ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ছিল, রাইট। আর আরেকটা ছিল কট ইনভার্স এক্সের সূত্র, ওই ডিডি এক্স অফ কট ইনভার্স এক্সের সূত্র কী ছিল ভাই? ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স, জাস্ট তোমার একটা ভাই মাইনাস একটা ডিফারেন্স হইতো, রাইট। তাহলে এটাকে যেহেতু ভেঙে আমি এটা পাইছি, তাই এটাকে জোড়া লাগাই আমি এটা পাওয়া উচিত। তাইলে আমার যেটা হবে, এটাকে যদি আমি নিয়ে যাই, এটাকে যদি আমি এখানে রাখি, সব তোমাকে কিন্তু প্র্যাকটিস করা লাগবে। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে এখান থেকে আমরা কী পাবো? ট্যান ইনভার্স এক্স প্লাস সি পাবো, যেহেতু লিমিট দিনে এই জন্য সি আসছে। আর এটাকে যদি আমরা আরেক মাইনাস বসে ইন্টিগ্রেশন করি, মাইনাস বসে যদি করি, তাহলে কত আসবে বলো তো? এখানে আসবে তোমার কট ইনভার্স এক্স প্লাস সি। তোমাদের আজকের কাজটা হবে, আজকে আমি ম্যাথ তেমন এটা করাচ্ছি না, এই সূত্রগুলো তোমাকে প্র্যাকটিস করে ফেলতে হবে। কেন? কারণ তোমাকে ম্যাথ করতে গেলে পদে পদে তোমার হচ্ছে এই সূত্রগুলো তোমার কাজে লাগবে, কেমন? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট সূত্রে যাই। নেক্সট সূত্র আমরা দেখো তো কী শিখছি। এই যে ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্সের সূত্র, সেক ইনভার্স এক্সের জন্য আমরা একটা সূত্র শিখছিলাম, যে তোমার এখানে ছিল ওয়ান বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ছিল, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ছিল, রাইট। আর কোসেক ইনভার্স এক্সের জন্য সূত্র কী ছিল? জাস্ট আগে একটা মাইনাস বসে যাইতো। তাহলে ভাই এখানে কোসেক ইনভার্স এক্স ডিডি এক্স অফ কোসেক ইনভার্স এক্স, এটা আগে জাস্ট একটা মাইনাস বসতো, আর কিছুই না। তাহলে এটাকে যদি আমি জোড়া লাগাই, যে ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাকে যদি আমি জোড়া লাগাই, তাহলে আমরা পাবো এখানে সেক ইনভার্স এক্স পাবো প্লাস সি পাবো। আর যদি আমি এটাকে মাইনাস সহ জোড়া লাগাই, তাহলে পাবো হচ্ছে আমরা এখানে কোসেক ইনভার্স এক্স প্লাস সি পাবো, রাইট। তাহলে যদি আমি নর্মালি জোড়া লাগাই, তাহলে পাবো হচ্ছে সেক ইনভার্স এক্স প্লাস সি। আর যদি মাইনাস সহ জোড়া লাগাই, তাহলে কিন্তু আমরা এখানে কোসেক ইনভার্স এক্স প্লাস সি পাবো। আশা করি তোমরা জিনিসগুলো এখানে বুঝতে পারছো। এই সূত্রগুলো আমাদেরকে বেশ কাজে দিবে, কেমন? আশা করি আমরা এখানে আমাদের কোনো এটাতে আপত্তি বা প্রবলেম নাই। আচ্ছা, তো এখানে আমরা কিছু সূত্র শিখছি, এগুলো হচ্ছে আমাদের ইন জেনারেল সূত্র ছিল। আমাদের আরও কিছু সূত্র আমাদের বেশ কাজে লাগবে, চলো ওই সূত্রগুলো আমরা শেখার চেষ্টা করি। এই সূত্রগুলো করতে গেছে আমরা এখানে দেখার চেষ্টা করছি। ওকে, তাহলে চলো আমরা এই পৃষ্ঠায় যাই। এই জিনিসটাকে আমরা চলো আবার একটু কপি করে আনি। দেখো, আমি তোমাকে বলি, এই যেগুলো আমি ফর্মুলা লিখে দিচ্ছি না, আমি এক পৃষ্ঠায় চেষ্টা করতেছি সব ফর্মুলা লেখার জন্য। যেমন এই পৃষ্ঠায় শুধু ফর্মুলা লিখছি, অন্য কিছু লিখি নাই। সেম ওয়েতে এই পৃষ্ঠাটাতেও আমরা শুধু ফর্মুলা লিখছি, অন্য কিছু লিখি নাই। তো এইভাবে আমি আরেকটা পৃষ্ঠা ক্রিয়েট করে আসো, যেখানে আমরা শুধু ফর্মুলাকে লিখবো, কেমন? এগুলো তুমি একটু পড়ে ফেলিও ফর্মুলা। ওকে ভাই, দেখো সেকেন্ড আমরা চলো এখানে যাই নেক্সট ফর্মুলা হচ্ছে তোমার এরকম। দেখো, ধরো এখানে ডিএক্স আছে, আর তোমার এখানে আমরা লিখছি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা ইকুয়াল টু কী হবে? দেখো একটা জিনিস, দেখো এই সূত্রটা একদম হুবহু এটার কাছাকাছি। কেমনে? এখানে জাস্ট ওয়ান আছে এ স্কোয়ারের পরিবর্তে, আর এখানে কী ছিল বলো তো? এ স্কোয়ার আছে। তাহলে এতে ডিফারেন্সটা কী আসবে বলো তো? এখানে শুধু ওয়ান থাকার কারণে সাইন ইনভার্স এক্স বসছে, আর এখানে যেহেতু একটা এ আছে, তাহলে মনে রাখবে এটা সূত্র হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে জিনিসটা বুঝো, এই যে এই সূত্রটা এবং এই সূত্রটা, এর মধ্যে ডিফারেন্স কোথায়? এখানে ওয়ান আছে খালি, মানে ওয়ান স্কোয়ার চিন্তা করতে পারো, আর এখানে কি আছে তোমার? এ স্কোয়ার আছে। তাহলে এখানে এ স্কোয়ার থাকার কারণে এখানে সাইন ইনভার্স এক্স বাই এ বসে গেছে। এতটুকু হচ্ছে এখানে ডিফারেন্স, কেমন? আশা করি এটাকে আমরা এখানে বুঝতে পারছি সবাই। তারপর চলো নেক্সটে যাই আসো। নেক্সটে চলো তোমাকে আমি একটা সূত্র দেখাই, যে সাপোজ ধরো তোমার এখানে ডিএক্স আছে, এখানে ধরো তোমার কাছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে। তাহলে এটা সূত্র কী হবে? দেখো এই সূত্রটা এবং এই সূত্রটা একদম হুবহু কাছাকাছি বা সেম। কেমনে? এখানে জাস্ট ওয়ান আছে ভাই, আর এখানে কি আছে বলো তো? এ স্কোয়ার আছে, মানে ওয়ান স্কোয়ার আর এ স্কোয়ার। তাহলে এখানে সূত্র কী বসছিল তখন? এই যে ট্যান ইনভার্স এক্স বসছিল আসলে। তো এখানে আসলে আমরা এইখানে একটা ওয়ান আছে না, এটাকে আমরা তাহলে ওয়ান বাই ওয়ানও লিখতে পারি। মানে এটা সূত্র কী হবে জানো? এটা সূত্র হচ্ছে তোমার ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো, দেখবে এই জিনিসটা আসতেছে। ওকে, তাহলে জিনিসগুলো আমি তোমাকে বুঝাই বলি। এই যে এইটার ক্ষেত্রে এটার মধ্যে ডিফারেন্স কোথায়? এখানে কিন্তু কোনো ওয়ান বাই এ নাই, কিন্তু ট্যান ইনভার্সের ক্ষেত্রে কী আছে বলো তো? একটা ওয়ান বাই এ আছে। সো এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, কেমন? মনে রাখবো অলওয়েজ সাইন ইনভার্সের ক্ষেত্রে কোনো ওয়ান বাই এ নাই, কিন্তু ট্যান ইনভার্সের ক্ষেত্রে কিন্তু কী আছে? ঠিকই
1/a আছে। আশা করি তোমরা জিনিসটা এখানে ভাই সবাই বুঝতে পারছো। তাইলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ডাইরেক্ট এই সূত্রগুলো একটু মনে রাখবো, এতে করে আমাদের ম্যাথ একটু ফাস্ট হবে। কেমন? তাহলে এখানে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার জন্য হচ্ছে সাইন ইনভার্স x/a। 1 থাকলে শুধু সাইন ইনভার্স x হইতো, 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে শুধু tan ইনভার্স x হইতো, কিন্তু যেহেতু a স্কোয়ার আছে 1/a tan ইনভার্স x/a হবে। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা নেক্সট সূত্র যাই, নেক্সট সূত্র হচ্ছে তোমার এরকম dx ডিভাইডেড বাই, সাপোজ ধরো তোমার এখানে লেখা আছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কেমন? আর ধরো তোমার এখানে এরপরে লেখা আছে সেম সূত্রটা, চলো আমরা লিখি dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এই দুটো সূত্রকে আমি একসাথে মনে রাখতাম। তাহলে একটা সূত্র করে দেখো তো, dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর একটা সূত্র কত, dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এই দুটো সূত্রকে আমি একসাথে মনে রাখতাম। কীভাবে আমি তোমাকে দেখাই। এই সূত্রটার ক্ষেত্রে 1/2a হবে, এই সূত্রটার ক্ষেত্রে 1/2a হবে। এখানেও একটা লন বসবে, এখানেও একটা লন বসবে, এখানেও একটা দাগ বসবে এবং ভগ্নাংশ আকারে থাকবে, এখানেও একটা মরুদাস বসবে এবং এটা ভগ্নাংশ আকারে থাকবে। কেমন? আর এখানেও একটা প্লাস সি বসবে, এখানেও তোমার একটা প্লাস সি বসবে। তো ডিফারেন্সটা কোথায় হবে বলি, এখানে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে না, তাহলে নিচে বসবে a মাইনাস এক্স আর উপরে বসবে a প্লাস এক্স। আর বুঝতেই পারতেছো তাহলে এটা একটু উল্টা হবে, এখানে এক্স মাইনাস এ আছে না, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে না, এখানে মাইনাসটা বসে নিচে, তাহলে এখানে মাইনাসটা বসবে উপরে, তাহলে এখানে হবে এক্স মাইনাস এ আর এখানে হবে এক্স প্লাস এ। তাহলে জিনিসটা বুঝে দুটো সূত্রের ডিফারেন্সটা কোথায়, এগুলো কিন্তু হুবহু সেম। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে a মাইনাস এক্স বসছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে এক্স মাইনাস এটা উপরে বসবে আর এক্স প্লাস এটা নিচে বসবে। কেমন? তার মানে এখানে উল্টা, মাইনাসটা এখানে নিচে বসে, এখানে মাইনাসটা উপরে বসে। একটু তোমাকে মনে রাখতে হবে কষ্ট করে ভাই। ওকে, আশা করি তোমরা এই জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা আর দুটো সূত্র আছে এটা দেখিয়ে আসো। তারপর আমি তোমাকে একটা টেকনিকও শিখাই দিব যে এই সূত্র মুখস্থ করা ছাড়া তুমি কীভাবে অঙ্ক করতে পারবা। ওকে, প্যারা নেওয়ার কিছু নাই। dx ডিভাইডেড বাই রুট ওভার, ধরো তোমার এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর আরেকটা দেওয়া আছে ধরো তোমাকে dx ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে। এই দুই ক্ষেত্রে তুমি কি করবা দেখো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জন্য সূত্র আমি জানি, কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের জন্য রুট ওভার থাকলে আমি কোনো সূত্র জানি না। আমি কিন্তু জানি যে শুধু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে জানি, কিন্তু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের জন্য আমি কোনো সূত্র জানি না। আবার শুধু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে কী সূত্র হবে সেটা আমরা জানতাম, কিন্তু রুট ওভার সহ থাকলে সেটা কী হয় সেটা আমরা জানি না। তাহলে এই দুই ক্ষেত্রে সূত্রটা একটু মনে রাখবা, এই দুই ক্ষেত্রেই লন বসাবা, দুই ক্ষেত্রেই মডুলাস দিবা, দুই ক্ষেত্রেই এক্স প্লাস দিবা, এক্স প্লাস দিবা, এখানে যা আছে হুবহু এখানে বসাইয়া দিবা, সেম টু সেম এখানেও যা আছে, এখানেও যা আছে হুবহু সেম টু সেম এখানে বসাই দিবা, মডুলাস কমপ্লিট করে দিবা, মডুলাস কমপ্লিট করে দিবা, প্লাস এখানে সি লিখে দিবা। এটাই তোমার হচ্ছে ভাই ফর্মুলা। তাহলে জিনিসটা আরেকবার বুঝাই বলি কেমনে করছি। এখানে দেখো, আমরা তো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র জানতাম, কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের জন্য কোনো ফর্মুলা জানতাম না। সেম ওয়েতে আমরা শুধু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের জন্য জানতাম, কিন্তু রুট ওভার সহ থাকলে কী হয় সেটা আমরা জানতাম না। তাহলে দুই ক্ষেত্রেই লন বসবে, এক্স বসবে, প্লাস বসবে, এখানে যা আছে তা এখানে বসে যাবে, এখানে যা আছে তা এখানে তা বসে যাবে, প্লাস সি থাকবে। কেমন? এটাই হচ্ছে তোমার এখানে সূত্র। আশা করি তোমরা এই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। তবে মজার ব্যাপার কি জানো, মজার ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে এই সূত্রগুলো মুখস্থ রাখা ছাড়াও অঙ্কগুলো করা যায়। মানে এই যে 6টা আমি সূত্র এখানে রেখে দিছি না, এই 6টা সূত্র তুমি যদি মুখস্থ নাও রাখো কোনো সমস্যা নেই, অঙ্কটা তুমি করতে পারবা। কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, তুমি যদি বুয়েটের খাতা দেখো, বুয়েটের খাতার মধ্যে একটা অঙ্ক করার জন্য কিন্তু তোমার স্পেস কম থাকে এবং সময়ও তোমার কম থাকে। তো আমি যখন তোমাকে যে পদ্ধতিটা শেখাবো সেটা ইন জেনারেল একটা পদ্ধতি, সেটাতে তুমি সূত্র মনে রাখার দরকার নাই। কিন্তু তোমার যখনই হচ্ছে শর্টে অঙ্কটা করার দরকার হবে বা তোমার তাড়াতাড়ি অঙ্কটা করার দরকার হবে, তখন তোমার যদি ডাইরেক্ট সূত্র তোমার মুখস্থ থাকে তাহলে ওই আর 4 থেকে 5 লাইন করা থেকে তুমি বেঁচে যাবা। ওকে, তবে এই সূত্রগুলো মুখস্থ না করে অঙ্কগুলো সলভ করা যায়, তাই আমরা চেষ্টা করবো সূত্রগুলো মুখস্থ রাখার। যদি ভুলে যাই তাহলে আমরা পদ্ধতিটা আমরা আসলে শিখে ফেলি। কেমন? আমরা এখন একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি শেখার চেষ্টা করবো। কী পদ্ধতি আমি তোমাকে বুঝাই বলে আসো। সেটা হচ্ছে এরকম, ধরো তোমার এখানে দেওয়া dx ডিভাইডেড বাই, সাপোজ এখানে দেওয়া হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, পাওয়ার এখানে ধরো এন দেওয়া, বা সাপোজ তোমার এখানে দেওয়া dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার,
পাওয়ার ধরে এন দেওয়া, আরেকটা ধরো বা দেওয়া আছে ডিএক্স ডিভাইডেড বাই, তোমার এখানে সাপোজ ধরো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর পাওয়ার ধরে এখানে এন দেওয়া এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর পাওয়ার ধরে এখানে এন দেওয়া। কেমন? আচ্ছা, এখন একটা জিনিস তুমি দেখো, এই সূত্রটাতে এন কত হবে? এন হচ্ছে তোমার রুট ওভার আছে যেহেতু, তাহলে পাওয়ার কত? হাফ। এই ক্ষেত্রে সূত্রটাতে কত হবে? পাওয়ার, এটার উপর পাওয়ার কত? 1, এটার উপর পাওয়ার 1, এটার উপর পাওয়ার 1, এটার উপর পাওয়ার হচ্ছে হাফ, এটার উপর পাওয়ার হচ্ছে হাফ। তাহলে এই যে সূত্রগুলো তুমি শিখছো, সেগুলো শুধুমাত্র পাওয়ার যদি হাফ হয় মানে রুট ওভার হয় অথবা 1 হয় তার জন্য। কিন্তু এটার উপর তো পাওয়ার 3/2 থাকতে পারতো, 5/2 থাকতে পারতো, 4 থাকতে পারতো, 6 থাকতে পারতো, 7 থাকতে পারতো। তাই তখন কিন্তু এই সূত্রগুলো তুমি অ্যাপ্লাই করতে পারতা না। তাহলে এখন তুমি বলতে পারো তাহলে এই সূত্রগুলো শিখবো কেন? কারণ বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে হয় রুট ওভার দিবে, নাহলে পাওয়ার 1 দিবে। 3, 4, 5, 6 বা ভগ্নাংশ 3/2, 5/2 এরকম তোমাকে বেশিরভাগ সময় দিবে না। সো এই জন্য যেটা বেশিরভাগ সময় আসে তার জন্য সূত্রগুলো আমরা মুখস্থ করে রাখি। আর যদি পাওয়ার অন্য কিছু আসে তাহলে আমরা একটা পদ্ধতি এখন শিখবই। কেমন? আমরা এখন একটা পদ্ধতি শিখবই। ওকে, আচ্ছা, তাহলে জিনিসটা আমি বুঝাই বলি। আমি বারবার বলতেছি, এখন আমি যে পদ্ধতিটা শেখাবো এই পদ্ধতিতে তুমি এই সূত্রগুলো মুখস্থ করা ছাড়াও অঙ্কটা করতে পারবা। কিন্তু আমি তোমাকে বলবো, পরামর্শ দিব এই সূত্রগুলো মুখস্থ করে ফেলার। কেন? এতে করে তোমার অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে এবং সহজে তুমি সলভ করতে পারবা, এক লাইন আনসার লিখে দিতে পারবা। কিন্তু তুমি এগুলো ছাড়াও অঙ্কটা করতে পারবা। কিন্তু আমি পরামর্শ দিব অবশ্যই তুমি সূত্রগুলো মুখস্থ করে রাখো। এগুলো হচ্ছে একটা ইন জেনারেল সূত্র, অর্থাৎ পাওয়ার যতই হোক না কেন এইগুলো দ্বারা তুমি সলভ করতে পারবা। কিন্তু এগুলোর জন্য সার্টেন পাওয়ারের জন্য সূত্রগুলো দেওয়া। যেমন এখানে পাওয়ার হচ্ছে হাফ, কারণ রুট ওভার আছে, এখানে পাওয়ার হচ্ছে 1, কারণ এখানে পুরোটা জিনিসের উপর শুধু 1 আছে। কেমন? আচ্ছা, তাহলে এরকম থাকলে আমরা কীভাবে সলভ করবো? এরকম আকারে যদি থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এরকম আকারে যদি থাকে তাহলে আমরা কীভাবে সলভ করবো? এক্ষেত্রে নিয়মটা হচ্ছে, রুলসটা হচ্ছে যে, এখানে রুলটা দেখো, রুলটা হচ্ছে যে এক্সকে এমনভাবে ধরা লাগবে, এক্সকে এমনভাবে ধরা লাগবে যেন দুইটা টার্মের বাংলা হচ্ছে পদ মিলে একটাতে পরিণত হয়, একটাতে পরিণত হয়। ভাই কি বলছেন? কিছুই বুঝি নাই, চলে বোঝাচ্ছি, আসো দেখো। তাহলে এইসব ক্ষেত্রে এক্সকে এমনভাবে ধরা লাগবে যেন দুইটা মিলে, এখানে পদ কয়টা আছে বলো তো? একটা পদ, এক্স একটা পদ, এখানে এক্স একটা পদ, একটা পদ, একটা পদ, এক্স একটা পদ, তাহলে দুটো করে পদ আছে। তাহলে এক্সটাকে এমনভাবে ধরা লাগবে যেন এই দুইটা পদ মিলায়ে একটা পদে কনভার্ট হয়ে যায়, একটা টার্মে কনভার্ট হয়ে যায়। কিভাবে? চলো আমি তোমাকে দেখাই। সাপোজ তোমার কাছে এই জিনিসটা আছে, সাপোজ ভাই তোমার কাছে এই জিনিসটা আছে, সাপোজ ধরো আমার কাছে এই জিনিসটা এখানে আছে। চলো আমি এটা একটু মুছে দিই। ধরো তোমার কাছে এই জিনিসটা আছে, তোমাকে এটা সলভ করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা তাহলে এই এক্স মান আমরা কত ধরবো? এই ক্ষেত্রে আমরা এক্স মান আমরা কত ধরবো? এই ক্ষেত্রে চাও না ভাই এক্স এগুলো ধরবো হচ্ছে যে এ সাইন থিটা অথবা এ কস থিটা ধরতে পারো, কোনো সমস্যা নেই। কেন এখানে এ সাইন থিটা ধরবো? চলো আমি তোমাকে প্রমাণ করে দেখাই একটু করে। ওকে, চলো এটাকে আমি একটু করে প্রমাণ করে দেখাই কেন এই ক্ষেত্রে আমরা এ সাইন থিটা ধরবো। এ সাইন থিটা ধরলে কী সুবিধা আছে, চলো আমি তোমাকে এটা দেখাই। আসো, সাপোজ দেখো, ধরো তুমি যদি এটাকে যদি এ সাইন থিটা ধরো এক্স ইকুয়াল টু, তাহলে কী আসবে দেখো তো? এই নিচের এটাই জিনিসটাকে যারা চিন্তা করো, ও পুরোটাকে লেখার দরকার নাই। তাহলে এখানে এ স্কোয়ার আছে, তাহলে এক্সের জায়গায় আমরা এ সাইন থিটাকে বসাইছি, পাওয়ার স্কোয়ার আছে, আর এখানে ধরো উপর হচ্ছে এন পাওয়ার। কী করছি বলি আমি জাস্ট এক্সের জায়গায় কত ধরবো? এই ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এই ক্ষেত্রে আমরা এক্সের জায়গায় এ সাইন থিটা ধরবো। এক্সের জায়গায় জাস্ট এ সাইন থিটা বসাইছি, এ স্কোয়ার ছিল এ স্কোয়ার বসাইছি, এক্সের জায়গায় এ সাইন থিটা বসাইছি, স্কোয়ার বসাইছি, এন আছে এন বসাইছি। তাহলে কী আসবে দেখো তো? এখানে আসবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, পাওয়ার হচ্ছে যেখানে কত বলো তো? পাওয়ার হচ্ছে এখানে এন। তারপর তোমার হচ্ছে ভাই দেখো তো এখানে এ স্কোয়ার তুমি যদি কমন নাও তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর তোমার পাওয়ার হচ্ছে এখানে এন। তাহলে এখানে দেখো তো কত আসতেছে ভাই তোমার এখানে? এখন এ স্কোয়ার তো তোমার এখানে কমন পাওয়ার, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা চাইলে কি লিখতে পারি ভাই? কজ স্কোয়ার থিটা লিখতে পারি, পাওয়ার হচ্ছে এখানে এন। তাহলে এনটা এই স্কোয়ারটাকে তুমি বাই করে দাও, তাহলে এখানে লিখতে পারো এ কস থিটা, পাওয়ার হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার এন, মানে 2n। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এই এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরার কারণে এখানে পদ ছিল তোমার দুইটা, কিন্তু এখানে পদ হয়ে গেছে এখন কয়টা?
একটা পদ হয়ে গেছে। অর্থাৎ তুমি যদি এই ক্ষেত্রে তাহলে এক্সের জায়গায় সাইন থিটা বসাও, তো কমন চলে যাবে, তো এখানে পরে তোমার কজ স্কোয়ার থিটা চলে আসবে। তাহলে আলটিমেটলি তোমার দুটো টার্ম মিলে কয়টা টার্মে কনভার্ট হয়ে যাচ্ছে, একটা টার্মে কনভার্ট হয়ে যাচ্ছে। কেমন? তাহলে চলো আমরা পরেরটা দেখি, তাহলে আমরা আরও ক্লিয়ার আইডিয়া পাবো। তো সাপোজ ধরো তোমার কাছে দেওয়া আছে এখানে, আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু তুমি এক্স ইকুয়াল টু cos থিটা ধরতে পারতা, কোনো সমস্যা নেই। কেমন? সেকেন্ড ক্ষেত্রটাতে তুমি কি ধরবা একটু চিন্তা করো তো ভিডিও পজ করে। সাপোজ ধরো এইটা আছে, এই ক্ষেত্রে তুমি এক্স ইকুয়াল কত ধরবা, একটু ভিডিও পজ করে চিন্তা করো যে এক্স ইকুয়াল কত ধরলে এখানে আমার দুইটা পদ মিলে একটা পদে কনভার্ট হবে। একটু ভিডিও পজ করে চিন্তা করো। কেমন? আমি চলো উত্তরটা বলে দিই। এই ক্ষেত্রে এক্স ইকুয়াল তোমার ধরা লাগবে sec থিটা। এই ক্ষেত্রে তোমার এক্স ইকুয়াল ধরা লাগবে sec থিটা। কেন? আমি তোমাকে চলো এখন প্রমাণ করি, আসো। কেমন? তাহলে চলো এটাকে আমরা নিয়ে আসো, এটাকে আমি এখানে প্রমাণ করে দেখাই আসো। এই ক্ষেত্রে আমরা ধরবো এক্স ইকুয়াল টু sec থিটা। কেন sec থিটা ধরলে কী লাভ, দুইটা পদ কীভাবে একটা পদে কনভার্ট হয় চলো আমরা দেখি আসো। এই ক্ষেত্রে তাহলে আমরা দেখো এখানে আমরা কী পাচ্ছি, এটাতে এক্সের জায়গায় তাহলে আমরা কত বসাই দিব, sec থিটা বসাই দিব, স্কোয়ার আছে আর এখানে এ স্কোয়ার আছে আর পাওয়ার হচ্ছে এখানে n। তাহলে এখানে কত আসবে বলো তো, এ স্কোয়ার sec স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার পাওয়ার হচ্ছে এখানে n। তাইলে আমার এখানে আসবে এ স্কোয়ারটাকে তুমি কমন নিয়ে ফেলো, sec স্কোয়ার থিটা মাইনাস 1 আর পাওয়ার হচ্ছে এখানে n। তা আমরা সবাই কিন্তু জানি sec স্কোয়ার থিটা মাইনাস 1 কত হয়, tan স্কোয়ার থিটা হয় না? তোমার এখানে কত হবে বলো তো, sec স্কোয়ার থিটা মাইনাস 1 যেটা আছে, আমরা সবাই জানি 1 প্লাস tan স্কোয়ার থিটা বানানো তো sec স্কোয়ার থিটা হয়। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কিন্তু tan স্কোয়ার থিটা হবে। তাহলে আমরা চাইলে এটাকে লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস 1, এটাকে আমরা চাইলে লিখতে পারি tan স্কোয়ার থিটা পাওয়ার হচ্ছে এখানে n। তাহলে এখানে দেখো এটাকে কি লিখতে পারো, এ tan থিটা পাওয়ার হচ্ছে এখানে 2n। অর্থাৎ দেখো তাহলে এখানে পদ ছিল কিন্তু দুইটা, কিন্তু কয়টা পদে কনভার্ট হয়েছে, একটা পদে কনভার্ট হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে এখানে ধরতে হবে এক্স ইকুয়াল টু sec থিটা, আর এই ক্ষেত্রে তোমার ধরতে হবে এক্স ইকুয়াল টু তোমার হচ্ছে সাইন থিটা। তাহলে আমি চলো নেক্সটে যাই আসো। নেক্সটে তাহলে তোমরাই বলো এই ক্ষেত্রে আমরা কী ধরবো, এই ক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল কত ধরবো চিন্তা করে বলো তো ভাই। তাহলে আমরা এই ক্ষেত্রে এক্স ইকুয়াল কত ধরবো, ওকে আমি তাহলে তোমাকে বলে দিই, আশা করি তোমরা চিন্তা করছো। এই ক্ষেত্রে তুমি এক্স ইকুয়াল টু tan থিটা ধরবা। একটু তোমাকে মনে রাখতে হবে কখন তুমি কি ধরবা। এই ক্ষেত্রে তুমি এক্স ইকুয়াল কত ধরবা, tan থিটা ধরবা। কেন? এই ক্ষেত্রে এক্স ইকুয়াল tan থিটা ধরলে লাভটা কি, চলো আমি তোমাকে দেখাই আসো। এটাকে চলো আমি কপি করে নিয়ে যাই আসো, এটা কাজ করে এটা ডিলিট করে দিই, এখানে দেখাই। এখানে কি স্পেস হবে, দাঁড়াও এটাকে একটু উপরে তুলে দিই, দাঁড়াও। আচ্ছা একটা কাজ করি, এটাকে আমি এই পাশে নিয়ে আসি আসো, আর চলো আমি এটাকে এই পাশে নিয়ে যাই। তাহলে এটাকে আমরা একটু বেশি উপরে তুলে দিতে পারতেছি। তাহলে চলো আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, আর এটাকে চলো আমরা এই পাশে নিয়ে যাই, আর এটাকে চলো আমরা এই পাশে নিয়ে আসি, ওকে। আর এটা আমার এখানে আছে, চলো এখানে এক্স ইকুয়াল টু tan থিটা ধরলে কী হয় চলো আমরা দেখাই আসো। দেখো তাহলে আমি চলো এখানে বসাই দিয়ে আসো ভাই। তাহলে এখানে আমি পাবো এ স্কোয়ার আছে ফার্স্টে, এক্সের জায়গায় তাহলে আমি tan থিটাকে বসাইছি, স্কোয়ার করে দিছি, পাওয়ার হচ্ছে এখানে n। তাহলে এখানে কি পাবো দেখো, এ স্কোয়ার আছে এখানে, এ স্কোয়ার tan স্কোয়ার থিটা পাওয়ার হচ্ছে তোমার এখানে n। এ স্কোয়ার থেকে কমন নিয়ে ফেলো, 1 প্লাস tan স্কোয়ার থিটা পাওয়ার হচ্ছে এখানে n। তাহলে এখানে বাবা এ স্কোয়ার sec স্কোয়ার থিটা পাওয়ার হচ্ছে n। তাহলে এখানে বাবা এ sec থিটা পাওয়ার হচ্ছে এখানে 2n। তাহলে দেখো তো দুইটা টার্ম ছিল, দুইটা টার্ম মিলে কয়টা টার্মে কনভার্ট হয়ে গেছে, একটা টার্মে কনভার্ট হয়ে গেছে। তাহলে এই জিনিসটা তোমাকে এখানে করতে হবে। তাহলে এটা দেখো এখানে কিন্তু 4 থেকে 5 লাইন কিন্তু বেড়ে যাচ্ছে। দেখো 1 লাইন বাড়ছে, 2 লাইন বাড়ছে, 3 লাইন বাড়ছে, 4 লাইন বাড়ছে। তাহলে এরকম তুমি যদি এগুলোর ক্ষেত্রে যদি এরকম করতে যাও তোমার কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি পরামর্শ দেবো এগুলোর ক্ষেত্রে তুমি সূত্রটা একটু মুখস্থ রাখবা। তো আমি আশা করতেছি তোমরা এখানে এই জিনিসগুলো সবাই এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা আজকে আর কিছু সূত্র আছে ওইটা দেখে আমরা আজকে শেষ করে দিব, অথবা আমি একটা ম্যাথ দেখাই দিব আসলে তোমাদেরকে কীভাবে করবা। চলো আমি তোমাকে আরেকটা জিনিস, আর কিছু সূত্র আছে এগুলো চলো আমরা দেখাই দিয়ে আসো, কেমন? তাহলে আরও কিছু প্রয়োজনীয় ফর্মুলা আছে, এগুলো কিন্তু সব মুখস্থ করে ফেলবা ভাই। আমরা কিন্তু আজকে অনেকগুলো সূত্র তোমাকে লিখে দিছি, সব সূত্র আজকে চেষ্টা করতেছি কভার করে দেওয়ার, যেন আমরা আগামী ক্লাস থেকে ম্যাথ শুরু করতে পারি একদম পুরো দমে। 3টা সূত্র আমরা একসাথে মনে রাখবো, 3টা সূত্র আমরা একসাথে মনে রাখবো। একটা সূত্র হচ্ছে তোমার √,
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে চলো এটাকে আমি একটু কপি করে আনি, 3বার কপি করি, কারণ 3টা সেম টাইপের সূত্র আমরা শিখবো এখানে এখন। হ্যাঁ, তাহলে একটু মডিফাই করে আসো। এখানে নিচেরটাতে জাস্ট প্লাস বসাবো আর উপরটাতে জায়গা চেঞ্জ করে দিব, অর্থাৎ আগে বসবে এক্স স্কোয়ার, নিচে বসবে এখানে এ স্কোয়ার, পরে বসবে এখানে এ স্কোয়ার। দেখো এগুলোর সাথে আগের সূত্রগুলোর ডিফারেন্সটা কোথায়? আগে এগুলো কিন্তু নিচে থাকতো, এগুলো কিন্তু আগে হরে থাকতো। দেখো এগুলো কিন্তু আগে কোথায় থাকতো বলো তো? হরে। দেখুন আমি এগুলোকে একদম উপরে তুলে দিয়েছি, এরকম যদি থাকে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি এরকম আকারে থাকে, তাহলে কী হবে সূত্র? ফার্স্ট এখানে এক্স বসাবা, ওকে, একটা দাগ দিবা, এখানে এক্স বসানোর পর কী দিবা? একটা দাগ দিবা। তারপরে একটু দাগটা চলো একটু বড় করে দিই, এক্স বসানোর পর একটা দাগ দিবা, এখানে একটা 2 দিবা। কেমন? তাহলে কী করবে এখানে বলো তো? এই তিনটা সূত্রের ক্ষেত্রেই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অথবা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তিনটা ক্ষেত্রেই এক্স বাই 2 বসাবে, একটা দাগ দিবে এভাবে। তাহলে তিনটার জন্য এই কাজটা করবা, কেমন? এরপরে এখানে যেটা আছে না, সেটাকে তুমি ডাইরেক্ট এখানে বসাই দিবা। এখানে যেটা আছে সেটাকে ডাইরেক্ট তুমি এখানে বসাই দিবা। এখানে যেটা আছে সেটাকে ডাইরেক্ট তুমি এখানে বসাই দিবা। ওকে, তাহলে কি করছি এখানে? ফার্স্ট হচ্ছে আমরা আগে এই তিনটা সূত্রের জন্যই এক্স বাই 2 বসাইছি, এখানে যা থাকবে তা এখানে বসাবো, এখানে যা থাকবে তা এখানে বসাবো, এইখানে যা থাকবে তা এখানে বসাই দিব। কেমন? আশা করি তোমরা এতটুকু এখানে বুঝতে পারছো। এরপর এখানে এ স্কোয়ার বাই 2 বসাবা, সেম এ স্কোয়ার বাই 2 তিনটা ক্ষেত্রে বসাবা, দুটো বাকিগুলোর ক্ষেত্রেও বসাবা। এখানে এ স্কোয়ার বাই 2 বসাবা, এখানে এ স্কোয়ার বাই 2 বসাবা। ওকে, কিন্তু দেখো তো এখানে এ স্কোয়ারের আগে কী আছে? পজিটিভ আছে না? তাই এখানে পজিটিভ বসাবা। এখানে এই 3 নম্বরে এ স্কোয়ারে কী আছে? পজিটিভ আছে না? তাই এখানেও পজিটিভ বসাবা। কিন্তু 2 নম্বরে এ স্কোয়ারে কী আছে? নেগেটিভ আছে না? তাহলে এখানে তুমি নেগেটিভ বসাবা। ওকে, এই জিনিসটা আমরা এখানে বসাইছি। আশা করি আমাদের এতটুকুতে কারো কোনো আপত্তি নেই, আমরা এগুলো ইজিলি মুখস্থ রাখতে পারবো 3-4বার প্র্যাকটিস করলেই। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জন্য সূত্র হবে সাইন ইনভার্স এক্স বাই এ আর প্লাস সি লিখে দিবা, এটাই তোমার মেন সূত্র। ওকে, আর এটার জন্য কি সূত্র হবে? এখানে লন বসাবা, এটার জন্যও লন বসাবা, এখানে মডুলাস দিবা, এখানেও মডুলাস দিবা, এক্স প্লাস দিবা, এখানেও এক্স প্লাসই দিবা। তারপর এখানে যা আছে তাই এখানে বসাই দিবা, আর মডুলাস দিয়ে প্লাস সি লিখে দিবা। এখানেও সেম ওই এখানে যা আছে তাই এখানে বসাই দিবা, মডুলাস দিয়ে প্লাস সি লিখে দিবা। ওকে, এটাই হচ্ছে তোমার এখানে ভাই মেইন সূত্র। এইখানে তিনটা আমরা এখানে শিখে ফেলছি, এগুলোই হচ্ছে আমার এখানে প্রয়োজনীয় ফর্মুলা। তাহলে চলো আমি এটাকে একটু করে উপরে তুলে দিই। ওকে ভাই, তাহলে আমি চলো এটাকে নিচে নামানো যায় কিনা দেখি একটু করে সামান্য করে। হ্যাঁ, আশা করি তোমরা এই সূত্রগুলো সবাই এখানে বুঝতে পারছো। আর দুটো সূত্র আমরা শর্টকাট শিখবো, দুইটা। এই শর্টকাটগুলো অনেক কাজের, এই শর্টকাটগুলো বিশাল কাজের তোমার। কেমনে আমি তোমাকে বুঝাই বলে আসো। দুটো শর্টকাট তোমাকে আমি শিখাই দিই। একটা শর্টকাট হচ্ছে যে, সাপোজ ধরো নিচে তোমার কাছে এফ অফ এক্স আছে, উপরে তোমার কাছে এফ ড্যাশ এক্স আছে। এফ ড্যাশ এক্স মানে কি? এফ অফ এক্স কি ডিফারেন্সিয়েশনগুলো যা পাই। মনে রাখবা এটার আনসার হবে লন অফ মডুলাস, নিচে যেটা থাকবে সেটা প্লাস সি। তাহলে নিচে যদি কখনো এফ অফ এক্স থাকে আর উপরে যদি কখনো এফ ড্যাশ এক্স থাকে, অলওয়েজ আনসার কত হবে? লন অফ মডুলাস অফ এফ অফ এক্স প্লাস সি। তেমন একটা এক্সাম্পল দেখে আসো এটার। ধরো তোমাকে এখানে নিচে দিছে সাইন এক্স, উপরে ধরো দেওয়া আছে এখানে কজ এক্স। তাহলে এই ক্ষেত্রে দেখো তো, এটা তোমাকে সরাসরি এক লাইনে আনসার বলতে বলছে এমসিকিউতে, জেড টেড ধরা ছাড়া। তাহলে আমি এটাকে চাইলে এফ অফ এক্স লিখতে ধরতে পারি, আর এটাকে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত আসে? কজ এক্স আসে। তাহলে এটাকে চাইলে আমরা এফ ড্যাশ এক্স ধরতে পারি। তাহলে এখানে এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স আকারে আসে না? তাহলে এটার আমার জেড টেড কিছু ধরার দরকার নাই, ডাইরেক্ট তুমি কি লিখে দিতে পারো আনসার লন অফ মডুলাস সাইন এক্স প্লাস সি। কেন? আনসার কী হয়? লন অফ নিচে যেটা থাকবে সেটার আনসার প্লাস সি। তাহলে নিচে এখানে সাইন এক্স আছে। দেখো এই জিনিসটাই কিন্তু আমরা এই যে দেখো জেড টেড ধরে আমরা কোথায় করে আসছি? একদম প্রথম দিকে আজকে এই যে দেখো
সাইন এক্স বাই কজ এক্স ছিল না, মানে এখানে তো যদিও একটু উল্টা ছিল। এই যে আমরা যদি এখানে দেখে আসো, এই যে সাইন এক্স কজ এক্স এখানে ছিল, এই যে দেখো লন সাইন এক্স পাইছি। এই দেখো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, এখানে নিচে সাইন এক্স ছিল, এখানে কজ এক্স ছিল, আর এখানে দেখো সেম ওয়েতে তোমার এখানে সাইন এক্স আছে, এখানে কজ এক্স আছে, লন সাইন এক্স পাইছি। এখানেও দেখো সেম ওয়েতে আমরা এখানে এই জেড টেড ধরে আমরা এখানে লন সাইন এক্সই পাইছিলাম। তো জেড টেড ধরে আসলে করা যায় 2-3 লাইন বাইরে আসলে। তো এই ক্ষেত্রে আমরা এই ঝামেলায় না গিয়ে ডাইরেক্ট আমরা কী মনে রাখবো বলো তো? আমরা মনে রাখবো এখানে তোমার দেখো যদি আমার নিচে এফ অফ এক্স থাকে আর উপরে যদি আমার এফ ড্যাশ এক্স থাকে, তাহলে আমরা ডাইরেক্ট কি লিখে দিতে পারি আনসারটা? লন অফ এই যে নিচে যেটা থাকবে সেটা প্লাস সি। আরেকটা শর্টকাট আছে, এই শর্টকাটটা কীরকম? সাপোজ তোমার নিচে এফ অফ এক্স আছে আর এটার উপরে রুট ওভার আছে, আর উপরে ধরো এফ ড্যাশ এক্স আছে, আর এখানে ধরো ডিএক্স আছে, তাহলে এক্ষেত্রে কী হবে? তাহলে এখানে কী আছে? এখানে এফ অফ এক্স আছে, এটার উপর রুট ওভার আছে, আর উপরে ধরো এফ ড্যাশ এক্স আছে। এই ক্ষেত্রে মনে রাখবো আনসার হবে 2 ইন্টু নিচে যেটা থাকবে সেটা। এক্ষেত্রে আনসার হবে 2 ইন্টু নিচে যেটা থাকবে সেটা প্লাস সি। এই দুটো শর্টকাট একটা আমাদের মনে রাখতে হবে আমাদের অঙ্কগুলো সহজ করার জন্য। এই দুটো শর্টকাট আমাদের একটু মনে রাখতে হবে। এটা একটা এক্সাম্পল দেখান, চলো এক্সাম্পল দেখে আসো। ধরো তোমার কাছে লেখা এখানে যে সাপোজ ধরো এখানে রুট ওভার, সাপোজ ধরো এক্স স্কোয়ার দেওয়া, এখানে ধরো 2x দেওয়া, এখানে ধরো dx দেওয়া, কেমন? তাহলে দেখো তো একটা জিনিস, এই যে নিচের এই জিনিসটাকে তুমি কি ধরতে পারো? এটাকে তুমি এফ অফ এক্স লিখতে পারো না? আর এটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাবা না এফ ড্যাশ এক্স। তাহলে এখানে কি আসবে? এই যে দেখো এফ অফ এক্স, এটার উপর রুট আছে আর উপরে তোমার এফ ড্যাশ এক্স আছে, এই যে এটা আছে। তাহলে এখানে কী হবে আনসার? 2 ইন্টু নিচে যেটা থাকবে সেটা, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, তাহলে দেখো এখানে কী আছে? যদি এফ অফ এক্সটা ব্র্যাকেটের রুট ওভারের ভিতরে থাকে এবং এফ ড্যাশ এক্সটা যদি উপরে থাকে, সেক্ষেত্রে আনসার কী হয়? 2 ইন্টু এই পুরো হরটা, পুরো হর। এই যে দেখো এই এফ অফ এক্স ভিতরে আছে রুট ওভারের, তাহলে এখানে এফ ড্যাশ এক্সটা বাইরে আছে, তাহলে আনসার করতে হবে 2 ইন্টু রুট ওভার এই যে হর যেটা থাকবে এটা বসাই দিবা ডাইরেক্ট, এই যে 2 ইন্টু হর, 2 ইন্টু হর, আর এখানে লন অফ হর, কারণ দেখো এখানেও কিন্তু এটা হর আকারে আছে। ওকে, তাহলে যদি এফ অফ এক্স আর এফ ড্যাশ এক্স থাকে সেক্ষেত্রে লন অফ হর হবে, আর যদি রুট ওভার আকারে থাকে তাহলে 2 ইন্টু হর হবে। ওকে, আশা করি তোমরা জিনিসগুলো এখানে পারবা। আমি তো তোমাদেরকে আগামী দিন ম্যাথ করাবোই, তখন এই জিনিসগুলো তোমাদের আরও ক্লিয়ার হবে, কেমন? আজকে আসলে সময় নেই, সময় থাকলে আজকে আমি অনেকগুলো ম্যাথ করা দিতাম। কালকে লেকচার থেকে আমরা ম্যাথ স্টার্ট করবো। তোমাদের কাজটা কী থাকবে? তোমাদের কাজটা আমি দেখাই দিই এখানে কী থাকবে। এই যে ফর্মুলাগুলো আমরা লিখছি সবগুলো ফর্মুলা আমরা মুখস্থ করে ফেলবো, কেমন? তোমাদের একটাই কাজ থাকবে আজকে, সবগুলো ফর্মুলা মিনিমাম 5 বার করে প্র্যাকটিস করা। এই যে এই ফর্মুলাগুলা মিনিমাম করে তোমার হচ্ছে 5 বার করে প্র্যাকটিস করা। তাহলে দেখবা তুমি ফর্মুলা যদি কোনো কারণে একবার আয়ত্তে নিয়ে আসতে পারো, ম্যাথ কোনো ব্যাপারই না। ম্যাথ আমি তোমার শিখাবোই, কিন্তু ফর্মুলাগুলো তোমার নিজেরই শিখতে হবে, কেমন? আমি তোমাকে কিছু টেকনিক তো দেখাইছি ফর্মুলা মনে রাখার জন্য, বাকি টেকনিকগুলো আমরা আগামী দিন দেখবো। ওকে, ফর্মুলা মোটামুটি আমাদের কভার হয়ে গেছে, আর খুব কম ফর্মুলাই আছে। তাহলে আজকে লেকচারটা আমাদের এখানে শেষ করতে হচ্ছে। প্রথমে বলে রাখিবে আমার কোনো পেড বেচ নাই, তুমি চাইলে পার মান্থে 150 টাকা পে করতে পারো এই নাম্বারগুলোতে। তবে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ এই নাম্বারগুলোতে কল করিও না, প্লিজ ডোন্ট কল। আর আজকের লেকচার যদি তোমার ভালো লাগে ভিডিওটা তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার মনের সাথে শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।